আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন? আর আমাকে কেমন শুনতে পাচ্ছেন? একটু বলেন চ্যাট বক্সে। আসেন আজকে আমরা একটু গপসপ করি। কি খবর বলেন? স্বাক্ষর শুনতে পাচ্ছেন? উম, হ্যাঁ, আমি ভালো আছি, খুবই ভালো আছি। আপনাদের কি অবস্থা বলেন? পড়াশোনা হচ্ছে নাকি পড়তে বসলে মন খারাপ হয়? পড়তে বসলে কার কেমন লাগে একটু বলেন দেখি। আপনাদের প্যারাসিটামল 3 বেলা দিয়ে দেই। ভয়েস অন্যরকম লাগতেছে। কেন এটা কাউসাবের মতো লাগে না ভয়েস? বিসিএস ফর্মে ওয়েট হাইট না দিলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, 100% প্রবলেম হবে। পুলিশ চয়েস থাকলে এগুলো দরকার আছে। আপনার ক্লাস পেয়ে ভালো লাগলো রেদন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলেন পড়তে বসলে কেমন লাগে বলেন। মন খারাপ হয়, ভয় লাগে, অন্য কেউ? কি মনে হচ্ছে? না, দিস ইজ কাউসার ভাই। মনে হয় যে বিসিএস কি মাস্ট হতেই হবে? মারফি, এটা মনে হয়। ঘুম পায় পড়তে গেলে, ভুলে যাই, পড়তে বসে ভয় লাগে। উম অনেক প্রবলেম আপনাদের না? টেনশনে পড়া হয় না? পড়া হয় নাই তাই টেনশন হয়, এই তো। পড়তে বসলে দুই বাচ্চা দুই দিক থেকে অ্যাটাক করে, আর আমি বসে বসে কান্না করি। ব্যাপক সমাধান। হতাশ লাগে, মনে হয় কিছুই পারি না, ভুলে যাই। টাইম খুব টাইট মনে হয়, আচ্ছা। পড়ার ট্রিক জানি না, পড়ি বাট মনে থাকে না, 2 দিন পরে ভুলে যাই। কনফিডেন্স পাই না, মনে হয় এক্সাম হলে গিয়ে প্যাচ লেগে যাবে। মনে থাকে না, আমি পারি না। আচ্ছা, এগুলো কিন্তু কমন সমস্যা। তারপর আপনাদের কাছ থেকে একটু জানলাম, জানতে ভালো লাগে তো। জেনে শুনে অ্যান্সার দেওয়াটা ভালো, তাই না? আমাদের সবারই কিছু কিছু প্রবলেম কমন আছে, ঠিক কিনা বলেন? ভাই আপনি হচ্ছে মিউট হয়ে আছেন। ভাই আপনি হচ্ছে মিউট হয়ে আছেন ভাই। না না, আমি জানি মুক্তার ভাই, আমি মিউট হয়ে আছি। মোহন ভাই বলতেছে যে আপনার চেহারা তো অনেক সুন্দর, একটু দেখান। তাই আমি বলছি আমি জানি আমার চেহারা সুন্দর, সবাই এটা জানে। কিন্তু সামনে লাইট নাই, অন্ধকার তো, এত সুন্দর চেহারা আমি নিজেই নাকি লাইট এসব ভুলে গেল। তো বুঝছেন, এই আমার চেহারা কেমন? মাশাল্লাহ বলেন, সুন্দর না? নজর দিয়ে না, নজর দিয়ে না, নজর দিয়ে না, আপনারা খারাপ হয়ে গেছেন। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী ক্লাসগুলোতে খুব সম্ভবত এটা রাখার ব্যবস্থা হবে। আমরা ভিডিও অন না করার মূল কারণ হচ্ছে কি, অনেক সময় অডিও ভিডিও দুইটা একসাথে কাভার করে না, নেট খুব বেশি স্ট্রং না হলে একটু প্রবলেম হয়ে যায়, আপনার অডিও দাঁড়ায় যাবে, এই জন্য। আচ্ছা আসেন, আপনাদের যে প্রবলেমগুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো নিয়ে একটু কথা বলি। অনেকে অনেক রকমের সমস্যায় আছেন। ভাই আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ সব ক্লাস নেন না কেন? নেই তো। শিডিউল অনেক সময় কি ইন্টারন্যাশনাল বাংলা একসাথে পড়ে যায়। ধরেন আপনাদের বাংলা কোনো একটা ব্যাচ ইন্টারন্যাশনাল, তো ওখানে আমার নিতে হয়, এরকম কিছু ক্লাস টেস্ট হয়ে যায়। আর না হলে তো আমি আর মতিউর ভাই আমরা দুজনে নিব ইনশাল্লাহ, চিন্তা নাই, আসেন। তো কমন কিছু প্রবলেম। তবে জিহাদ, আপনি এখনো মেসেজের রিপ্লাই পান না, এই যে এখন পাবেন। শোনেন, পড়তে বসলে খারাপ লাগে, ঘুম আসে, এটা আসে ওইটা আসে। আপনি যদি হার্ট এন্ড সোল যদি চান যে এটা আমার লাগবে, এটা আমি করবই, তাহলে সাধারণত আপনার এই প্রবলেমগুলোকে খুব একটা বেশি প্রবলেম মনে হবে না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনাকে তাকদিরে বিশ্বাস করতে হবে। তাকদিরে বিশ্বাস না করলে আপনার ইমান থাকবে না। যারা মুসলমান তাদের জন্য বলছি,
কারণ আমাদের ইমান মুফাসসালের যে 7টা বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা, আপনার ফেট। এখানে আপনার রব আপনার জন্য যা কিছু লিখছেন সমস্ত কিছুই আপনি পাবেন। কথা বুঝতে পেরেছেন? যা যা পাওয়ার জন্য লিখছেন সমস্ত কিছু আপনি পাবেন। যা লেখেননি, রব যা দেননি, সেটা আপনি পাবেন না। এই বিশ্বাস নিয়ে আপনাকে আগাইতে হবে। এজন্য আপনার জন্য যত কিছু আসবে, যা কিছু আপনি গেইন করবেন, এ সমস্ত কিছুর ফায়সালা আরশে আজিমে হয়। এটা পিএসসি বিল্ডিং এ হয় না। কারণ আপনি যদি মনে করে থাকেন যে এই ফায়সালা পিএসসি বিল্ডিং এ হয়, আপনার বিসিএস দেওয়ার দরকার নেই, অন্য কিছু করেন। আপনার যত কিছু হবে, আপনি যা কিছু অর্জন করেছেন, যা কিছু অর্জন করবেন, আপনার রব আপনার জন্য এগুলোকে নির্ধারণ করছে। সুতরাং সমস্ত কিছুর ফায়সালা আরশে আজিমে হচ্ছে, ওখানেই হয়েছে, ওখান থেকেই আপনি পাবেন। পিএসসির বিল্ডিং এটা হয় না। কথা ক্লিয়ার? তো আপনি যখন এটা বিশ্বাস করবেন, আপনার জন্য যেটা বরাদ্দ সেটা অন্য কেউ নিতে পারবে না, অন্যের জন্য যেটা বরাদ্দ সেটা আপনি নিতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? সুতরাং তখন আপনার দেখবেন হতাশাটা আর লাগবে না। উত্তরে যে হিউজ পড়া দেখে ভয় করে যদি আপনি মার্ক করে দেন, দেখেন জিহাদ, বিসিএস এর কম পড়ে বিসিএস হওয়া মানে সাফল্য আসবে এটা আমার মনে হয় না। আপনি স্মার্টলি পড়তে পারেন, হয়তো বেশি জিনিসকে টেকনিক্যালি কমায় নিয়ে আসতে পারেন, তো কম জানলে সাফল্য বেশি হবে এটা হিসাবে আসতেছে না। স্মার্ট ওয়ার্ক করতে হবে, বাদ দেওয়ার সুযোগ নেই। বুঝছেন? সুতরাং হতাশ হয়েন না, আপনার কাজ আপনি করে যান। আপনারা তো অনেকে হয়তো প্রথম বিসিএস দিবেন, জাস্ট বিগিনার, একটা সময় গিয়ে এগুলোর সাথে কোপওয়েট করে ফেলবেন। তো চলেন আসেন পরের কথা। পরের কথা যেটা সেটা হচ্ছে, আপনাদের ক্লাসটা আজকে ছোট। যদি আপনারা চান আমি একটানা শেষ করে দেব, কোনো ব্রেক টেক দিব না। হ্যাঁ, এটা একটা রিল্যাক্সিং ক্লাস, যদি চান কোনো ব্রেক নাই, একটানে চলে যাব, চান? হ্যাঁ, ছোটখাটো ক্লাস, এটা অত বড় না। যা যা আছে এমন কিছু না যে এটা পড়তে গেলে আপনি বেহুশ হয়ে যাবেন, তেমন কিছু নাই এটার মধ্যে। তবে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ, নো ব্রেক। তো চলেন আমরা নো ব্রেকেই চলি। আমরা পড়বো হচ্ছে আন্তর্জাতিক সেবা ও মানবাধিকার সংস্থা। এখানে রেড ক্রস, রোটারি, অক্সফাম, কেয়ার, ইউএসএইড, অরবিজ, স্কাউট, ডাব্লিউএসএম, অ্যামনেস্টি, টিআই, হিউম্যান রাইটস ওয়াচ, এগুলো সম্পর্কে পড়বো। এরপর আন্তর্জাতিক পুলিশ, গোয়েন্দা, গেরিলা সংস্থা, এর মধ্যে ইন্টারপোল পড়বো, ইউরোপোল পড়বো। কিছু গোয়েন্দা সংস্থা এবং গেরিলা সংস্থা সম্পর্কে ধারণা নিব। এর মানে আজকের ক্লাসের 90% ইনফরমেশন, 90% হচ্ছে মুখস্থ করার তথ্য। দেখেন, 90%। শুধু আমি আপনাকে বলে দেব যে এইসব প্রতিষ্ঠানের আড়ালে আসলে কি হয়, এটা আপনি জানেন না, এটা আপনার আমি জানাই দিব। আর বাকি কাজ আপনার, এটা করে ফেলতে হবে। আসেন, মনোযোগ দিন কিন্তু। বড় বড় এজেন্সিগুলো বা অনেক বড় বড় দেশ আছে যারা হচ্ছে চাঁদাবাজি করে, যেমন বিশ্ব ব্যাংক চাঁদাবাজি করে। তারপরে ধরেন হচ্ছে আপনার এরকম মানবাধিকার সংস্থা যেটা অ্যামনেস্টি, তারপরে দুর্নীতি নিয়ে গবেষণা করে টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এরা কিন্তু চাঁদাবাজি করে। কিভাবে করে জানেন? বলেন তো। বিশ্ব ব্যাংক কিভাবে চাঁদাবাজি করে বলেন তো? উদাহরণ দিবেন, সব বলতে হবে না, একটা ঘটনা শুধু বলে দেন যে এই জায়গায় চাঁদাবাজি করছে বা করতে চায়। দ্রুত বলেন, তাহলে আপনাদেরকে আমার বুঝাইতে সহজ হবে। হ্যাঁ, হ্যাঁ, জান্নাতুল, ভেরি গুড। আর কিছু? হ্যাঁ, হ্যাঁ, গুড। হ্যাঁ, বিশ্বব্যাংক, পদ্মা সেতু, মাশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, পদ্মা সেতুতে টাকা চাইছিল, আমরা দেই নাই বা তাদের কথা শুনি নাই, তার জন্য তারা পরে আমাদের টাকা দেয় না। আচ্ছা, গেল এটা। আচ্ছা, টিআইবি কি বা টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এরা কেমনে করে? বলেন বলেন, এরা কেমনে করে? এরাও চাঁদাবাজি করে? জানেন না? আচ্ছা, অন এয়ারে অথবা ক্লাসে এরকম ডিরেক্ট আমার মতো অত সরাসরি অনেকেই বলে না। আমি বলি, এই জন্য অনেকে আবার আমার উপরে কষ্টও পায়। অ্যামনেস্টি, টিআই, কোন সমস্যা লাগে? আচ্ছা, আজকে আর লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনেন। এখানে রাষ্ট্রবিজ্ঞান অনার্স পড়ছেন বা পাবলিক এডে পড়ছেন এমন কেউ আছেন? বা আইআর পড়ছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা আইআর? কারা আছেন? কোথা থেকে পড়ছেন বলেন তো, কোথা থেকে? আচ্ছা, আচ্ছা, জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন এদিকে মনোযোগ দিয়ে শুনবেন।
আইআরএ এটা পড়ানো কথা, আমি যতদূর জানি। আর পাবলিক অ্যাড, আইআর, তারপরে পলিটিক্যাল সায়েন্স, অনেকগুলো কোর্স আছে কমন। পাবলিক অ্যাড আর পলিটিক্যাল সায়েন্সের 75% কোর্সই কমন, দুই ক্ষেত্রে পড়ানো হয়, এটা খুব কাছাকাছি আর কি। শোনেন শোনেন শোনেন, মন দিয়ে শুনবেন, এবার আর কিছু আর লিখতে হবে না। আচ্ছা, ওখানে পড়ানো হয় এটা সফট পাওয়ার। এই সফট পাওয়ার পড়ছেন? জোসেফেস নাই? হার্ড পাওয়ার পড়ছেন? পড়েন নাই? আচ্ছা, দুটাকে একত্র করলে বলা হয় স্মার্ট পাওয়ার। এই সফট পাওয়ারকে আর হার্ড পাওয়ারকে একত্র করলে এটাকে বলে স্মার্ট পাওয়ার। আসেন, পাওয়ার মানে কি? পাওয়ার মানে কি? অন্যকে নিয়ন্ত্রণ করা না অন্যকে প্রভাবিত করা? দ্রুত বলেন, কন্ট্রোল করা না ইনফ্লুয়েন্স করা? পাওয়ার আসলে কোনটা? অন্যকে প্রভাবিত করা পাওয়ার নাকি কন্ট্রোল করা পাওয়ার? সর্বনাশ! না, পাওয়ার আসলে অন্যকে প্রভাবিত করা, এটাকে পাওয়ার বলে। এটা কর্পোরেট এবং সার্বজনীন ল্যাঙ্গুয়েজ। রাজনীতিতে দুটোই, প্রভাবিত করাটাও পাওয়ার, কন্ট্রোল করাটাও পাওয়ার। রাজনীতির ক্ষেত্রে যদি আপনি বলেন ওয়ার্ল্ড পলিটিক্সের কনটেক্সটে, আপনাকে দুটোই নিতে হবে। কিন্তু সত্যিকার অর্থে পাওয়ার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স করা। আপনি আপনার টিচারকে পছন্দ হয়েছে, স্যারের চলাফেরা, হাঁটা চলা, স্যারের মেধা, তার ব্যক্তিত্ব আপনার পছন্দ হয়েছে, আপনি তারে খুব ভালোবাসেন ভেতর থেকে। দেখবেন স্যার যেমন বেল্ট পরে, স্যার যেমন জুতা পরে, স্যারের টাইটা যেমন, আপনি হয়তো এগুলা কপি করতে চাইবেন। কথা বুঝতে পারছেন? আপনি হয়তো খুঁজে খুঁজে এগুলো নিয়ে আসবেন যাকে পছন্দ করেন। ওনে আপনারে বলে নাই যে তুই এটা কর, আপনার ভাল লাগছে, আপনি এমনি যে অমুক স্যার কি টাই পরে ওরা যে খুঁজে নিয়ে আসছেন। স্যারের যেদিন ভাইবা ছিল, মানে স্যারের বোর্ডে আপনি যাবেন বা স্যারের হচ্ছে কোর্সের ভাইবা, আপনি সুন্দর মতো করে তার মতো সাজগোজ দিয়ে গেছেন। তো স্যার আপনারা বলছে নাকি কন্ট্রোল করছে না প্রভাবিত করছে? মূলত পাওয়ার মানে ইনফ্লুয়েন্স করা। আচ্ছা, সফট পাওয়ার মানে হচ্ছে সোজা কথা, আমি আপনাকে মারবো না, মায়ের ভয় দেখাবো না, আমি আপনার ভালোবাসার ভয় দেখাবো, আমি আপনার সাথে প্রেম করব, আমি আপনাকে মানি দিব, মানি, বুঝছেন? আমি আপনাকে হেল্প করব, হেল্প, আমি আপনার কাছাকাছি যাব, গিয়ে আপনার আচরণকে প্রভাবিত করে ফেলবো। এটার নাম হচ্ছে সফট পাওয়ার। ইন্টারন্যাশনাল পলিটিক্সে কোন গরিব দেশকে টাকা দিয়ে দেওয়া, তারা বিপদে পড়লে ফ্রিতে প্রযুক্তিগত সাহায্য দেওয়া, আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ বা এমন কোনো বড় বড় দরবারে তাদের পক্ষে কোনো একটা কথা বলে দেওয়া। যেমন ধরেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। এখন এই ইস্যুতে ইংল্যান্ড আমাদের পক্ষে দাঁড়ায় বললো জাতিসংঘে যে বাংলাদেশের উপরে মিয়ানমার যেটা করছে এটা খুব খারাপ, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিচার হওয়া উচিত। তাহলে সে কিন্তু আমার পক্ষে বলছে, কথাটা ভালো বলছে, এটা আমার পক্ষে আসছে, ওই কনটেক্সটে সে আমাকে প্রভাবিত করলো। দিস ইজ সফট পাওয়ার। আবার ধরেন, জাপান আমাকে প্রচুর পরিমাণে সাহায্য দেয়, টাকা দেয়, ঋণ হিসাবেও দেয়, সাহায্য হিসাবেও দেয়, দিয়ে আর ফেরত নেয় না। যখন ফেরত নেয় না, সাহায্য হিসেবে আমার কাছে পার্মানেন্টলি দিয়ে দেয়, এটা হলো মানি। দিয়ে সে কি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার কাছ থেকে আমার সমর্থন সে আদায় করে নেয়। মানির মাধ্যমে হতে পারে। আবার ধরেন, আমার কোনো দেশ বা কোনো একটা দেশ বিপদে পড়ছে প্রাকৃতিক দুর্যোগে, তখন তাদের যে পরিমাণে সাহায্য দরকার হয় আমি একটা হিউজ সাপোর্ট তাকে দিলাম, দিয়ে পরবর্তীতে তার থেকে আমি বিভিন্ন সমর্থন আদায় করলাম, আমার পক্ষে তাকে কথা বলতে বাধ্য করলাম, আমার মতো কাজ করতে তাকে বাধ্য করলাম। এটাকে বলে সফট পাওয়ার। ভালোবাসার সুরে, প্রেমের অবয়বে হাক করার মাধ্যমে স্বার্থ আদায় করে নিলাম। দিস ইজ সফট পাওয়ার। তাহলে ঠিক তার উল্টাটা যদি হয় হার্ড পাওয়ার হবে, কথা না শুনলে পিড়ে বড়লোক বানাই দিব, এটার নাম হার্ড পাওয়ার। তুমি আমার কথা শোনো না, তাহলে মার। ইরাকের উপরে সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য যে কাজটা করছে যুক্তরাষ্ট্র, এটা হার্ড পাওয়ার। হার্ড পাওয়ার উদাহরণ বহু আছে, আপনি চোখের সামনে তাকাইলে প্রচুর পাবেন। পরাশক্তি যেগুলো আছে পৃথিবীতে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারা এগুলা প্র্যাকটিস করে। চায়না, এখন পৃথিবীতে পরাশক্তি বলে তিনটারই ধরা হয়। ইন্ডিয়া পরাশক্তি না, কোনো কালেই ছিল না, এখনো হয় নাই। ইংল্যান্ড পরাশক্তি এক সময় ছিল, 1956 সালের পর থেকে তাকে আর পরাশক্তি বিবেচনা করা হয় না। পরাশক্তি বা সুপার পাওয়ার মানে কি? এক কথায়, যে ওয়ার্ল্ড ল যেটা আছে, বিশ্বের আইনকে তোয়াক্কা না করে চলতে পারে, আপনি তারে কিছু করার ক্ষমতা নাই, এমন হলে তারে পরাশক্তি বলে। পৃথিবীতে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র, অথচ আপনি তার বিরুদ্ধে বলতে পারবেন না, সো সে সুপার পাওয়ার। কারণ জাপানের উপরে দুইটা পরমাণু বোমা দিয়ে সে 2 লাখ মানুষকে মারছে। এখন পর্যন্ত জেনেভা কনভেনশনের সব থেকে বড় লঙ্ঘন যদি বলেন, হ্যাঁ আপনি বলতে পারেন ভাইয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো প্রায় 2 কোটি মানুষ মরছে। আরে ভাই, যুদ্ধে মরছে সেটা ভিন্ন জিনিস, আপনি ডিরেক্ট বোমা ফালালেন মানুষের উপরে, ওটা আলাদা জিনিস। কথা বুঝতে পারছেন আমি কি বললাম? So, এখন পর্যন্ত জেনেভা কনভেনশনের সব থেকে ম্যাসিভ লঙ্ঘন ওরা করছে।
মানবতাবাদী আচরণের বিপক্ষে সব থেকে বড় অবস্থান ওদের। আপনি কিছু বলতে পারছেন? সুপার পাওয়ার পারবেন না। সবার নাকের ডগা দিয়ে ক্রিমিয়া দখল করে নিয়ে গেছে রাশিয়া, কেউ কিছু বলতে পারছে? সুপার পাওয়ার পারবে না। প্রায় 7-8টা দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া 80% থেকে 90% জায়গা 9 দেশ লাইন দিয়ে দখল করে নিয়ে গেছে দক্ষিণ চীন সাগর থেকে চায়না। খালি দখলই করে নাই, ওই জায়গায় সে দ্বীপ দখল করছে, দ্বীপের পাশে মাটি ফালায় আর নতুন করে দ্বীপ সে বানাচ্ছে। দ্বীপ কিন্তু আছে, ও চাইলে বিমানবন্দর বানাইতে পারে, কিন্তু সে কি করে মাটি ফালায়, ভরাট করতেছে সাগরের দ্বীপের পাশে, আবার ভরাট করে কেন করে জানেন? আপনি একটা জমি দেখায় বলেন এই জমি আমার, এটা এক জিনিস, আর ওই জমিতে যে হাল চাষ করছেন সেটা আরেক জিনিস। এর জন্য সে দখল করে সেটাকে আবার এক্সপোজ করতেছে, চায় না। এগুলাকে বলে সুপার পাওয়ার। তো যারা সুপার পাওয়ার সাধারণত তারাই হার্ড পাওয়ারটা এক্সারসাইজ করে বেশি। ছোটখাটো শক্তি যারা তারাও করে, যেমন সার্বিয়া একসময় এক্সারসাইজ করছে মন্টিনিগ্রোর উপরে, কি বলে বসনিয়ার উপরে, এগুলো তারা করেছে। তো সেদিক থেকে এটা হার্ড পাওয়ার। যদি আপনি কথা না শুনেন, অস্ত্রের ভাষায় কথা শোনানো হবে, এটার নাম হার্ড পাওয়ার। এখন দুইটাকে যদি একসাথে করা হয়, আপনি সফট পাওয়ার দরকার লাগলে সেটাও করতেছেন, হার্ড পাওয়ারের ভয়ও দেখাচ্ছেন, আপনি আপনার স্বার্থ উদ্ধার করলেন, এটার নাম হচ্ছে স্মার্ট পাওয়ার। যেমন ধরেন 2015 সালে যে জাতিসংঘের যে 5টা স্থায়ী সদস্য দেশ আছে নিরাপত্তা পরিষদের, +1 মানে জার্মানি, এই তাদের সাথে একটা চুক্তি হয়েছিল। কার চুক্তি? ইরানের চুক্তি। তো ইরানের সাথে যে বিশাল একটা চুক্তি হইলো, ওই চুক্তিটার সময় ইরানকে দেখবেন আলোচনার টেবিলে আমেরিকা রাখছে, আবার উপসাগরে বা গালফের এলাকাতে দেখবেন রণতরী উড়াইছে, বন্ধু বান্ধব নিয়ে এসে মহড়া দিছে, ইরানকে ভয় দেখাইছে, করে হামলা করতে পারি, মারতে পারি, এই টাইপের একটা ভয় দেখাইছে। আলোচনাও চলছে। যদি ডুয়াল ট্র্যাকে এই কাহিনীটা চলে, আলোচনার টেবিলটা ওপেন আছে, আবার আপনি তারে দেখায় দেখায় সামরিক মহড়া করতেছেন। আপনি তো মহড়া আপনার বাড়িতে করলেই পারেন। একবারও কি চিন্তা করছেন আমেরিকা এখানে এসে মহড়া করে কেন? এখানে মহড়া করে আপনারা দেখানোর জন্য, আপনারা বোঝানোর জন্য যে আমার কাছে কি আছে দেখ, কথা না শুনলে একেবারে হান্দাই দিমু। এই যে কাজগুলো তারা করে কেন করে বলেন? আপনাকে দেখায়, ভয় দেখায়। তো ভয়ও দেখাইলো, আবার আলোচনাটাও খোলা রাখলো। দুইটাকে একসাথে করলে দিস ইজ স্মার্ট পাওয়ার। 3টা পাওয়ার কি বুঝছেন? দ্রুত বলবেন। ইসরায়েল যেটা করছে এটা কাজের পাওয়ার আওতায় পড়ে না। ইসরায়েল অমানুষ, পৃথিবীর সব থেকে খারাপ রাষ্ট্র। হ্যাঁ, সফটওয়্যার মাধ্যমে সাংস্কৃতিক ভাষা, আচার আচরণ, ইকোনমি, সমস্ত কিছুকে তারা হচ্ছে কন্ট্রোল করে ফেলে। এটার অনেকগুলো আইডিয়া আছে এটার। টাকা দিয়ে হয়, হেল্প করে হয়, ডিশ এন্টেনার মাধ্যমে হয়, সিনেমার মাধ্যমে হয়, তারপরে আপনার বিভিন্ন সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে হয়, খেলাধুলার মাধ্যমে হয়। সফটওয়্যার অনেক ডাইমেনশন আছে। ওকে, সেকেন্ড আসেন, পরের কথা নিয়ে একটু কথা বলি। বলছেন প্রোডাক্টস বিক্রির মাধ্যমে হয়, হ্যাঁ প্রোডাক্ট বিক্রির মাধ্যমে হয়। এখন আসেন পরের অংশ নিয়ে কথা বলি। যদি এটুকু বুঝে থাকেন বাকিটা এখন বুঝে যাবেন, হুড়মুড় করে বুঝে যাবেন, কোনো অসুবিধা নেই। এবার আসেন এই যে টিআই, ট্রান্সপারেন্সি, তারপরে এই যে অ্যামনেস্টি, এগুলো এক ধরনের একদম পিওর সফট পাওয়ার। এগুলো বিভিন্ন এজেন্সি এগুলো চাঁদাবাজি করে, এগুলো আপনার কাছ থেকে স্বার্থ উদ্ধার করে। আপনি কথা না শুনলে টিআই বলবে যে রিপোর্ট করে দেখাই দিমু তুমি অনেক বড় দুর্নীতিবাজ। এখন আমি অনেক বড় দুর্নীতিবাজ যদি এটা তারা দেখায় দেয়, এক একটা রিপোর্টে আমার বিলিয়নস অফ ডলারের ক্ষতি হইতে পারে, তার থেকে তার সাথে আমি $1,000,000 দিয়ে তলে তলে তারা ম্যানেজ করে ফেলাম, এটা বেটার কিনা? কথা বলেন না কেন? আমি $1,000,000,000 ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে তারে $1,000,000 দিয়ে ম্যানেজ করে ফেলাবো। কথা বুঝতেছেন? এটা কি সহজ না? ইয়েস। তো এটা যদি বেশি হয়ে থাকে, এবার শোনেন 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 ভাইয়া, এখন ওরা কিভাবে আমাদেরকে এই জায়গাটার মধ্যে বেকায়দা করে। এখন আমরা আরএনজি সেক্টর নির্ভর আমাদের রপ্তানি বাণিজ্য। এখন তারা মনে করেন আমার রাজনৈতিক অস্থিতিশীলতা এটাকে সামনে নিয়ে আসা কোট করে, তারপরে বলবে এটার কারণে অর্থনৈতিক সেক্টর এমন হতে পারে, তার সাথে আছে দুর্নীতি, বলে মনে করেন অ্যামনেস্টি বা টিআই রিপোর্ট করে আমাকে ডিগ্রেড করে দিল, আমাকে আগের থেকে খারাপ দেখাই দিল। তখন কি হবে জানেন? যত বায়ার আছে পৃথিবীতে, যারা ধরেন হচ্ছে নাইকি, নাইকি আমার কাছ থেকে প্রোডাক্ট নেই, নিয়ে তারা বিক্রি করে, অথবা থার্ড পার্টি আমার কাছ থেকে নেয়, নিয়ে নাইকির কাছে বিক্রি করে, নাইকি তখন সেটা সেল করে। এখন তারা আমার কাছে আর আসবে না। কেন আসবে না? টাইমলি তারা ডেলিভারি দিতে পারবে না। তো টাইমলি ডেলিভারি দিতে না পারলে বা আমি যদি দিতে না পারি, তাহলে তো এখানে $বিলিয়নস ক্ষতি হওয়ার চান্স আছে। তো তারা এখানে অর্ডার দিবে না। তারা অর্ডার না দিয়ে বিকল্প মার্কেট আছে ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, যে কোনো জায়গায় তারা চলে যাবে। চলে গেলে আমি খাবো ধরা। তো এখন আমি $বিলিয়নস ধরা খাওয়ার থেকে
কয়েক লাখ ডলার বা মিলিয়নস ডলার দিয়ে ম্যানেজ করে ফেলাটা ভালো। এদের রিপোর্ট মিথ্যা হয় কিনা? 100% মাসুম, বলেন কি আপনি? 100% মিথ্যা হয়। এদের রিপোর্ট যে পুরোপুরি সত্য এমন না, এরা কিছু সত্য এবং কিছু মিথ্যার সমন্বয়ে রিপোর্ট গুলো বানায়, এটা মাথায় রাখবেন। কথা বুঝতে পারছেন? এগুলো থার্ড, আমি প্র্যাকটিক্যাল করে দিই। বাংলাদেশের টিআই যিনি লিড করেন, উনি দেখবেন কয়দিন পরে পরে বিবৃতি দেয়, এই যে সরকার অবস্থা খুব খারাপ, দিয়ে দিন উনি ডুব দিছে, 7-8 মাস পরে আবার উঠে। এখন দেখেন তো, কত কয়েক মাস ধরে কোনো কথাবার্তা নাই, দেখেন তো। বাংলাদেশে এত কিছু হচ্ছে, তার কোনো কথাবার্তা আছে? মানে ম্যানেজ হয়ে গেছে, আবার যখন দরকার হবে আবার এসে দেখবেন বিবৃতি দিছে, এটা সমস্যা, ওটাতে প্রবলেম, এই জায়গায় দুর্নীতি হয়েছে, ওই সেক্টরের এই অবস্থা। কথা বুঝছেন? তাহলে নাইকি তাহলে এদের রিপোর্ট গ্রহণ করে কে, গ্রাহ্য করে? নাইকি কাদের? এগুলো আপনারা বুঝেন না, আপনাদের বোঝানো তো দেখি মুশকিল হবে এখন আমার, খুবই মুশকিল হবে আপনাদের বোঝানো। নাইকি কাদের বলেন? সব রসুনের ওই যে সব শিয়ালের একরা, নাইকি তো ওদের। নাইকি তো আমার না, কেন অ্যাকসেপ্ট করবে না? নাইকি তো আমারই না, অ্যাডিডাস তো আমার না। তো তারা তো তাদের কথাই শুনবে, এটাই তো সিম্পল। আর সবচেয়ে বড় ব্যাপার, পৃথিবীর যত স্ট্যাটিস্টিক আছে, যত পরিসংখ্যান আছে, সবগুলো মিথ্যা হয়। স্ট্যাটিস্টিক্স মানেই মিথ্যা। তারপর এটাকে মেজারমেন্ট ধরে কাজগুলো করা লাগে। আমি যদি নাইকিকে মানে নিরপেক্ষ বা খুব সলিড হিসেবেও ধরে নিই, বা বায়ারদেরকে যদি আমি এভাবে ধরে নিই, তখন তারা বলবে তোমার তো ডিগ্রেড হয়েছে, এটা তুমি খারাপ করছো, সুতরাং তোমার মার্কেটে আমি ঢুকবো না। এটা বলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা থেকে শুরু করে যে কোনো লেভেলের বেকায়দায় তারা আমাকে ফেলতে পারে। সো আমি তো আন্তর্জাতিক জায়গায়, আন্তর্জাতিক মহলে বেকায়দায় পড়তে চাইবো না। ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে, সেখানে আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি চাইবো যে বছর দুর্নীতিতে আমারে 12 দেখাইছে, আগামী বছর আমাকে 7 দেখাই দিক, এটা আমি চাইবো নাকি? যে দুর্নীতিতে 1 নম্বর দেখাই দিক আমারে, এটা আমি চাইবো? আমি কখনোই চাইবো না। আমি তলে তলে বলবো তোমার কি লাগে নাও, নিয়ে চুপ মেরে থাকো, কথা বলো না। কথা কি বুঝতে পারছেন আমার? সো এরা এই কাজগুলো এভাবে করে। তবে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে কেউ কেউ আছে আসলেই কাজ করে, কেউ কেউ আছে আসলে কাজ করে না। এরকম 1 নম্বর 2 নম্বর সবার সাথে আমি আপনাদের কাছে পরিচয় করায় দিব। বাংলাদেশের গার্মেন্টস এর তাহলে ফিউচার কি? আমেরিকা ইস্যু দিয়ে তো অলওয়েজ আমাদের প্রেসার ক্রিয়েট করতে চাইবে, প্রেসার ক্রিয়েট করতে চাইবে না, প্রেসার ক্রিয়েট করছে। সিপিডি কেমন? 2 নম্বর, 100% 2 নম্বর। এক্ষেত্রে বিডি কোন সময় গিয়ে এই প্রেসার কেয়ার করবে? হ্যাঁ বলছি, সিপিডির একটা ছেলে সিপিডিতে রিসার্চে কাজ করতো। এই এই সেশনে 23-এর শুরুর দিকে আমার কাছে ভাইবা দিতে আসছে। উদ্ভাসে সে টিচার হবে। তো আমরা বসছি, ভাইবা নিব। ভাইবা মানে উদ্ভাসে টিচার হওয়ার সিস্টেম হচ্ছে ডেমো ক্লাসে আসতে হয় আর কি, 2 বার। প্রথমবার প্রাথমিক বাছাই, তারপরে চূড়ান্ত বাছাই। তো বাছাইয়ের মধ্যে বসছি, তো আমি তার জিজ্ঞেস করছি যে তুমি তো সিপিডি তে কাজ করতেছো, এখানে লিখছো, বলে হ্যাঁ। বললাম যে সিপিডির বিরুদ্ধে যে এই এই অভিযোগগুলো আছে, এগুলোর ব্যাপারে একটু আমাকে একটু বলো, খুলে বলো। তো সে ওপেনলি বলছে। তাও ওই রুমে ওর মতো প্রতিদ্বন্দ্বী ওখানে ছিল মনে হয় গোটা 20 বা 25 জন। আমরা ছিলাম 2 জন, টিচাররা, আমাদের উদ্বাসের স্টাফ ছিল। সিপিডির ব্যাপারে এই কথা আছে, তো মানে বোঝাও তো ব্যাপারটা কি। বলছে যে হ্যাঁ ভাই এটা সত্য। ভেতরে আমি বড়দের মধ্যে এই আলোচনা করতে দেখছি, এই আলোচনা হয়, তারা হাসি ঠাট্টা করে, এটা ওটা করে। অর্থাৎ সে এটাকে স্বীকার করছে যে ভাইয়া এটা সরকারকে প্রেসার করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, সিপিডির উদাহরণ আমি দিচ্ছি আপনাকে, নেন। পদ্মা সেতু বানাইতে আমাদের লাগছে 30,000 কোটি টাকা। খুব খেয়াল করে বুঝবেন, না বুঝলে আর কিছু করার নাই। এখন পদ্মা সেতুতে যে টাকাটা আমাদের সরকার দিয়ে বানাইছে, যখন হাসিনা ঘোষণা দিলেন যে নিজের টাকায় পদ্মা সেতু হবে, তখন সিপিডির একজন ফেলো, নাম বলা তো উচিত হবে না, একজন সিনিয়র ফেলো, উনি হাউমাউ করে বলে দিল যে এত টাকা যদি আমাদের বাজেট থেকে আমরা পদ্মা ব্রিজে ঢুকাই, তাহলে অন্যান্য উন্নয়ন পরিকল্পনা থমকে যাবে। অন্যান্য পরিকল্পনা থমকে যাবে, খুব খেয়াল করবেন। এর মানে হলো, ধরেন আপনাকে 1,000 টাকা দিয়ে বলা হলো যে তুমি বাজার করে নিয়ে আসো। মেহমান আসতেছে 6 জন বা 8 জন, তুমি বাজার করে নিয়ে আসো। এখন আপনি 1,000 টাকা দিয়ে বাজার করতে গিয়ে যদি 600 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস কিনে ফেলেন, দেখা গেছে আর অন্য জায়গায় তো টাকা দেওয়ার আর সুযোগ থাকতেছে না, তখন আপনি 400 টাকায় বাকিগুলো ম্যানেজ করবেন কেমনে? তাহলে কম টাকায় করতে হলে আপনি গরুর মাংস কিনতে পারবেন না, আপনাকে মুরগি কিনতে হবে বা অন্য পথে হাঁটতে হবে, যাতে কম টাকায় সবার হয়। ব্যাপারটা এমন আর কি, যে আমার টাকা যদি আমি পদ্মা সেতুতে এত টাকা ঢুকাই ফেলি, আমার আদার্স যে প্রজেক্ট গুলো আছে সেগুলো টাইট হয়ে আটকে যাবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, দেখেন আমি তো অর্থনীতিবিদ না। ইনফ্যাক্ট আপনারা ইকোনমিক্স পড়লেই তো আর অর্থনীতিবিদ দাবি করা যায় না। হয়তো পড়েছেন অনেকে, দাবি করার সুযোগ নেই এখনো, অনেক পরে পারবেন সেটা।
এখন পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে কত সালে বলেন, দ্রুত বলবেন। হ্যালো। পদ্মা সেতুর আনুষ্ঠানিকভাবে কাজ স্টার্ট হয়েছিল কত সালে? 14 সালে। শেষ হয়েছে কত সালে বলেন তো? আমরা ওপেন করছি পদ্মা সেতু গত বছর 2022 সালে। 14 থেকে 22 অর্থ বছর হিসাব করলে কয়টা হয় এখন দেখেন তো? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 8 বছর। 8 বছর, খুব খেয়াল করবেন, 8 বছর। আমি যদি প্রতি বাজেট, এখন আমাদের যে বাজেট চলতেছে এটা 6 লাখ কোটি টাকার বেশি, এই বাজেটের সাইজ। তো আগের বাজেটগুলো ছোট ছিল, আস্তে আস্তে বাজেট বাড়ছে প্রতি বছর। আমি প্রতি বাজেট, এক একটা বাজেটকে 4 লাখ কোটি টাকার ধরি এভারেজ। 14 সালের বাজেট আর 21 সালের বাজেটের সাইজ তো এক না, আলাদা সাইজ। আপনি 8 বছরে ধরেন, আপনি 4 লাখ কোটি টাকার বাজেট ধরেন, তাহলে কত হয়? 4 আটা 32 লাখ কোটি টাকার বাজেট। তাহলে আপনি, হ্যাঁ আমরা টার্গেট নিয়েছিলাম পদ্মা ব্রিজ আরো আগে বানাবো। তো আমি ধরলাম যে আমরা 6 বছর টার্গেট নিয়েছিলাম, 424 লাখ কোটি টাকার বাজেট। এখন 24 বা 25 লাখ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করবে সরকার যে টাইমে, ওই টাইমে একটা ব্রিজে 30,000 কোটি টাকা দেওয়া সম্ভব কিনা কথা বলেন না কেন? আপনি একটা বাজেটে 4 লাখ কোটি টাকা থেকে একসাথে কিন্তু 30,000 কোটি টাকা দিচ্ছেন না। ইয়েস, ইয়েস। যদি আপনি 6টা বাজেট থেকে দেন, তাহলে প্রতি বাজেট থেকে আপনাকে দিতে হয় 5,000 কোটি টাকা অনলি। এটা খুব সামান্য অ্যামাউন্ট। আপনি এক একটা বাজেট থেকে 5,000 কোটি টাকা দিয়ে দিলে, 4 লাখ কোটি টাকার বাজেট থেকে 5,000 কোটি টাকা যদি আপনি ব্রিজের জন্য পার ইয়ার দিয়ে যান, বা 6,000 কোটি টাকা পার ইয়ার দিয়ে যান, 6 থেকে 8 বছরে আপনার কাজ কমপ্লিট। কারণ এটা বোঝার জন্য তো বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রধানমন্ত্রী চিঠি লিখছে, রিজার্ভের কি অবস্থা আতিউর রহমান আপনি বলেন, আমরা নিজের টাকায় পদ্মা সেতু বানাইতে চাচ্ছি, সম্ভব কিনা। আতিউর রহমান পর্যালোচনা করে উনি রিপ্লাই দিছে যে হ্যাঁ সম্ভব, আমরা আগাইতে পারি। এখন আতিউর রহমানও অর্থনীতিবিদ, আর যিনি তার বিপক্ষে বললেন তিনিও অর্থনীতিবিদ, বা বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে তারাও অর্থনীতিবিদ, সরকারের অর্থনৈতিক উপদেষ্টা আছে, ব্লা ব্লা। তো এখন তারা বলতেছে আমাদের টাকায় পদ্মা ব্রিজ করা সম্ভব, আর তারা এই ফতোয়া দিছে সম্ভব না, এতে করে অন্যান্য উন্নয়ন পরিকল্পনা থমকে যাবে বলে এটাকে হ্যাম্পার করার চেষ্টা করছে, আটকাই দেওয়ার চেষ্টা করছে। এই জন্য বুদ্ধিজীবী কয়েক ধরনের আছে। কেউ সরকারের বুদ্ধিজীবী, কেউ বিরোধী দলের বুদ্ধিজীবী, কেউ জনগণের সবার রাষ্ট্রের বুদ্ধিজীবী, কেউ বাইরের কেনা বুদ্ধিজীবী। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে প্রচুর টাইপের বুদ্ধিজীবী আছে। তো কেউ কেউ আছে বাইরের কেনা বুদ্ধিজীবী, তারা ওখান থেকে টাকা পায়, তারা যেটা শিখাই দেয় তারা এখানে বসে বসে সেটা বলে, সরকারকে প্রেসার করা, সরকারকে চাপে রাখা, বিভিন্ন কিছুতে। এই জন্য দেখবেন আহমদ ছফা বলছিল এই কথাটা, যে বুদ্ধিজীবীর কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হইতো না। আহমদ সাহেব বলছে যে বুদ্ধিজীবীর কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হইতো না। তো এগুলো মাথায় রাখবেন, বুদ্ধিজীবী নানান ধরনের হয় এবং তারা এইভাবে প্রেসারাইজ করে নিজেদের স্বার্থ উদ্ধার করে। আমার সক্ষমতাকে সবসময় দমায় রাখার চেষ্টা করবে বিদেশি একটা শক্তি, এবং তাদের কিছু পারচেজ করা মানুষ আছে আমার দেশে, তাদের হয়ে এই কাজটা ওরা বাংলাদেশে বসে করবে। শয়তান তো সরাসরি তার রূপে এসে আপনারা বলবে না নামাজ পড়িস না, এটা বলবে না। শয়তান হুজুরকে দিয়ে ফতোয়া দেওয়াবে যে এক সপ্তাহের নামাজ একবার পড়লেও হয়। তখন আপনি বলবেন ওরে সর্বনাশ, এত বড় হুজুর কইছে, তাহলে তো ঠিকই কইছে। আমি কি আপনাদের বুঝাতে পারছি? শয়তান আপনাদের বলবে না যে জিহাদের দরকার নাই। শয়তান বাংলাদেশে একদল হুজুরকে দিয়ে ফতোয়া দেয়াইছে যে হামাসের জিহাদটা ভুল, সালাউদ্দিন আইয়ুবের আকীদা খারাপ, তারা খারাপ কাজ করছে, হামাস ঠিক কাজ করতেছে না। শয়তান নিজে বলে নাই, শয়তান তার বন্ধু বান্ধব দিয়ে বলাই দিছে। এখন একদল মানুষ তারা বলতেছে না, তো হুজুর মানুষ, উনি তো বড় ডিগ্রিধারী, তাহলে উনি যেহেতু কইছে তো ঠিকই কইছে। কথা বুঝছেন? আমি অনেক সময় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি, করলে অনেকে মনে করে যে ভাই তো একেবারে দিতেছে, বেশি হয়ে যাচ্ছে, আপনার নিতে পারতেছি না, এত ডেপথে যাওয়ার দরকার নাই ভাই। বুঝছেন? তো এখন পদ্মা ব্রিজের হিসাব দেখাইলাম, এমনিতে তো বোঝা যায়। ওকে, তানবীর, দেখেন আপনি যখন রিটেন পরীক্ষা দিবেন, আপনাকে ইকোনমি নিয়ে প্রচুর কোশ্চেন করা হবে জানেন। বাংলাদেশের অর্থনীতির একটা হিউজ সেক্টর আপনাকে ওই জায়গায় কভার করে লিখে দিয়ে আসতে হবে। আপনি প্রশ্ন করছেন যে 34,000 কোটি টাকায় আমরা আমাদের অন্যান্য অগ্রাধিকার প্রকল্পে ব্যয় করতে পারতাম, এই 34,000 কোটি টাকার বোঝা এখন আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আর জীবনযাত্রা ঋণমান দিয়ে পরিশোধ করছি। মাশাল্লাহ, খুব সুন্দর কথা বলছেন, আমি আপনার সাথে একমত। কিন্তু এখানে একটু জিনিস যোগ করতে হবে।
পদ্মা সেতু সব থেকে অগ্রাধিকারের যতগুলো সেক্টর আছে তার মধ্যে একটা। এটার জন্য পার ইয়ার 1% করে জিডিপি যোগ হবে। বাংলাদেশে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের পরে এমন কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি যেটার জন্য 1% করে আপনার জিডিপি এনহান্স হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট রেট আগেই বলে দেওয়া যাচ্ছে, এমন কোনো প্রকল্প ছিল না যেটা পদ্মা সেতুতে হয়েছে। এটা আপনাকে মানতে হবে। এক দুই, জীবনযাত্রার যে মান আমাদের খারাপ হয়েছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে তার পেছনে বেশ কিছু কারণ আছে। 1 নম্বর কারণ, আমাদের দেশের লুটপাট। প্রায় 7 লাখ কোটি টাকা এখন পর্যন্ত বিদেশে পাচার হয়েছে, যেটা আমাদের এক বাজেটের থেকে সাইজে বেশি। তো লুটপাট যেগুলো হয়েছে, এখন আমাদের টাকা বিদেশে যে বসে আছে আমরা এলসি করতে পারতেছি না। সার্বিকভাবে আমাদের লুটপাটের কারণে এটা বাড়ছে। এটা 1 নম্বর। 2 নম্বর, সরকার মার্কেট নিয়ন্ত্রণ করতে পারতেছে না, একদল মানুষ এখানে বৈশাখ যা খুশি তাই করতেছে, পেঁয়াজ আটকায় দিয়া সুন্নতি লেবাস দিয়ে বলতেছে যে এটা তো আমি করি নাই, বা এটা তো কাজ তো ভালো। একে তো পাচার, দ্বিতীয়ত ভিতরে লুটপাট, তৃতীয়ত বাজারে সিন্ডিকেট, এবং বিশ্ববাজারের যে অস্থিরতা এটাও মানতে হবে। কিন্তু বিশ্ববাজারের অস্থিরতা যেসব জিনিসের উপরে নাই সেগুলাকেও আমরা অনেকে ওটা দিয়ে চালাই দিচ্ছি। এই যে আন্দালি পার্থ বললো যে কচু কি আর রাশিয়া থেকে আসে নাকি। তো এই সমগ্র বিষয়গুলো একত্র হয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেবল একটা কারণে হয় নাই, একটা কারণকে এখানে নির্দিষ্টভাবে দায়ী করা চলে না। আমার কথা বুঝতে পারছেন আপনি, তানভীর? আর অর্থনীতিবিদ না হলেও আপনাকে অর্থনীতি নিয়ে লিখতে হবে রিটেনে, বেশ নম্বর আছে, হিউজ অ্যান্সার আপনাকে করতে হবে এই জায়গায়। তখন আপনি কি বলবেন? ওখানে বলবেন যে আমি তো ইকোনমিক্স পড়ি নাই স্যার, আমি তাহলে কি লিখবো? ইসরায়েল প্যালেস্টাইন বুঝছেন কি না তানভীর? ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে ইউএন এর ভূমিকা নিউট্রাল কেন ভাই, আপনি কি মনে করেন? ইউএসএ কি এই জন্য মুখ্য ভূমিকা পালন করছে, নাকি ফাইভ ভেটো পাওয়ারের সাথে আছে, মডার্নিস্ট কান্ট্রি গুলার বা মুসলিম কান্ট্রি গুলার কোনো ভূমিকা নাই? কেন এটা ওআইসি পড়ানোর সময় নর্মাল আমি বলি। আহ তানভীর বলছে এটা রাজনৈতিকভাবে অগ্রাধিকারমূলক প্রকল্প, অর্থনৈতিকভাবে নয়, এটা পলিটিক্যাল অ্যারোগেন্সি। মাশাল্লাহ, আপনি আরো সুন্দর কথা বলছেন। সাধারণত একটা সরকার যত প্রকল্প বাস্তবায়ন করে, একটা প্রকল্প যত সরকার যখন আসে যতগুলো প্রকল্প বাস্তবায়ন করে প্রত্যেকটার সাথেই তার রাজনৈতিক স্বার্থ থাকে, কম অথবা বেশি। এটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, যতগুলো প্রকল্প একটা গভর্নমেন্ট আসলে বাস্তবায়ন করে সবগুলোর সাথে কম বা বেশি পলিটিক্যাল স্বার্থ জড়িত থাকে। এবং একটা রাজনৈতিক সরকার উন্নয়ন করে কেন বলেন তো? একটা রাজনৈতিক সরকার উন্নয়ন করার মূল কারণ হচ্ছে জনগণ যেন আমাকে কি করে, পরের বার আবার এখানে নিয়ে আসে। সুতরাং সবকিছুর সাথেই কম অথবা বেশি পলিটিক্যাল অ্যারোগেন্সি থাকে। এবং এক সরকার নেমে যাওয়ার পরে আরেক সরকার যখন আইসা ওই প্রকল্পকে আটকায় দেয়, সেখানে পলিটিক্যাল অ্যারোগেন্সি থাকে। তো সরকারি যেখানে রাজনৈতিক, তার কর্মকাণ্ডকে তো আপনি রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে নিতে পারেন না, এর ভিতরে রেখে আপনাকে ভাবতে হবে এবং এর ভিতর দিয়ে আপনাকে উন্নয়ন ঘটাইতে হবে। তবে হ্যাঁ, দৃশ্যমান উন্নয়নকে সাস্টেইন করার জন্য যে মেন্টাল ডেভেলপমেন্টের দরকার আছে সেই দিকে গুরুত্ব দিতে হবে, আপনি এটা বলতে পারেন। কেবল দৃশ্যমান উন্নয়ন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াটা একটা রাষ্ট্রের জন্য ভালো না। দ্যাট কুড বি ডিসকাশন। বুঝলেন কি? ওআইসি পড়ানো হয়ে গেছে, কখন হয়েছে আমি জানি না। দেখেন, সোজা কথা, যদি প্যালেস্টাইন ক্রাইসিস নিয়ে আপনি বলতে চান, এক কথাই হচ্ছে আমেরিকা চায় এখানে ইসরায়েলের স্বার্থ রক্ষা হোক। এখন বিশ্বযুদ্ধ নিয়ে যে কথাবার্তাগুলো আছে, বা বিশ্বযুদ্ধ যখন আপনি পড়বেন, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, ইহুদিদের উত্থান কিভাবে হয়েছে, তারা কিভাবে এখানে মুখ্য ভূমিকা পালন করছে, এবং কিভাবে তারা তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য আলটিমেটলি এখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তার পেছনে কারা ছিল, এই জিনিসগুলো বুঝে আপনাকে প্যালেস্টাইন নিয়ে কথা বলতে হবে। এর আগে কথা বললে আপনি বুঝবেন না। এবং ইউএসএ যে স্বার্থটা চায় তার বিপক্ষে গিয়ে সরাসরি কথা সাধারণত কেউ বলে না। যদি কেউ বলে তাহলে বুঝবেন এটা পলিটিক্যাল কথা। কেন? আপনার শত্রু যেদিকে গেছে আপনাকে তার বিপক্ষে যাওয়া লাগবে, আপনি পক্ষে গেলে মান সম্মান থাকে না। কথা বুঝতে পারছেন? সো আপনার আমরা রোহিঙ্গা ইস্যুতে আমেরিকাকে কিছু কিছু সময় আমাদের পক্ষে কথা বলতে শুনছি, কারণ চায়না রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ নিয়েছিল। আমেরিকা যদি আইসা আহ তার অবস্থান না চেঞ্জ করে, সেক্ষেত্রে তো আমেরিকা দেখবে যে সে চায়নাকে এখানে লিডার মেনে ফেলালো, নেতা মেনে ফেলাইলো। এই জন্য আপনার এনিমি যেটা বলবে কোনো কোনো সময় আপনি তার বিপক্ষে বলতেই হবে, নইলে আপনার অস্তিত্ব থাকে না। এটা হচ্ছে একটা মূল পয়েন্ট। আর ফিলিস্তিন ইস্যুতে সোজা কথা কি জানেন, এমনকি সুপার পাওয়ার যারা আছে, আপনি চায়না বলেন, রাশিয়া বলেন, আসলে কেউই চায় না ফিলিস্তিন খুব ভালো থাকুক। আলটিমেটলি এখানে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের ব্যাপার আছে। আপনি হান্টিংটনের ওই থিওরিটা পড়ছেন কিনা জানি না, রিটেনে পড়ানো হবে, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন।
একটু পড়ে নিন, পড়লে বুঝতে পারবেন। কথা ক্লিয়ার? তবে অর্থনৈতিকভাবে অগ্রাধিকারমূলক প্রকল্প নয় তানভীর, হতে পারে আপনার পলিটিক্যাল অ্যাঙ্গেল আওয়ামী ঘরানার না হতে পারে, আমি আপনার রাজনৈতিক অবস্থানকে শ্রদ্ধা করি, কিন্তু অবশ্যই পদ্মা ব্রিজ বা এই জাতীয় প্রকল্পগুলো প্রত্যেকটাই অর্থনৈতিকভাবে অগ্রাধিকারমূলক। পলিটিক্যাল অ্যারোগেন্সির পাশাপাশি প্রত্যেকটাই রাজনৈতিক কি বলে অর্থনৈতিকভাবে অগ্রাধিকারমূলক, এটা নিঃসন্দেহে এটা মানতে হবে। হতে পারে আপনার পলিটিক্যাল ভাবাদর্শের সাথে সরকারের ভাবাদর্শ নাই যেতে পারে, বাট সত্য সত্যই সহাবস্থান করতে শিখবেন, তাইলে দেখবেন অনেক কিছু সহজ হয়ে গেছে। চায়না কেন সাম্প্রতিক রেড সি ইস্যুতে ইউএস এর সাথে পজিটিভ ভাইব দেখাচ্ছে, একে তো পরে প্রতিদ্বন্দ্বী, এটা আরেক ক্লাস আলোচনা করবো, আজকে না। মাসুম বলছে এই কথাটা মানতে পারলাম না, কোনটার জন্য মাসুম? কোনটা? আর যদি 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 পদ্মা ব্রিজ না হইতো, আপনি বুঝতেছেন দেশে কি একটা ভেজাল লাগতো, দেশের ভিতরে বাইরে কত রকমের আলোচনা হইতো। সুতরাং এটা যত অ্যারোগেন্সি বলেন, এটা ইকোনমির জন্য পজিটিভ। বাই দ্য ওয়ে তানভীর, আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটা? মাসুম, কোন কথাটা ভাইয়া মাসুম? লাস্টে যে কোনটা বলছি হ্যাঁ তো ভুলেই গেছি। কোট করে বলেন। আচ্ছা, এরপরে আসেন, যেখানে ছিলাম আমরা সেখানে আবার ফিরে যাই। আপনার আমাকে সারা পৃথিবী ঘুরে নিয়ে আসছেন। পদ্মা ব্রিজের কষ্ট যারা পায় নাই তারা এটা কখনো বিলিভ করবে না। হ্যাঁ, দীপ্তরঞ্জন বড়ুয়া আসলে ঠিক বলছেন, ওই জায়গায় গিয়ে যে কষ্ট পায় নাই, যে বিপদে পড়ে নাই, বা যারা বড় ধরনের শোকের কারণ না ওই বন্দর, নৌ বন্দরটা বা কি বলে ফেরিঘাট, এটা আসলে বোঝানো মুশকিল, সত্যিই মুশকিল। কারণ একদিন আমি খুলনা থেকে আসার সময় ফেরি পারাপারে আসছিলাম, মনে হয় 12:30টার দিকে, 12টার দিকে মনে হয় এখানে আসছিলাম। এরপরে আমি না সরি, 11:15টায় এসে পৌঁছাইছিলাম মনে হয়। তারপর কি জন্য প্রবলেম হলো, ফেরি পায় না, সেই ফেরি পাইলাম এবং ভোর হয়ে গেল ততক্ষণে। আমার মনে আছে সূর্য উঠতেছিল, আমি তখন পদ্মা ব্রিজের উপরে, খুলনা থেকে সারা রাত আমার নষ্ট হয়েছিল। ইন্টারন্যাশনাল মনে না থাকলে কি করব, ঘটনা ধরে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। এই ছেলেটা মনে হয় কষ্ট পাইছে, এখন সে একদম হারায় গেছে, কিছুই বলতেছে না। আচ্ছা, এখন কষ্ট পাইলে বিসিএস পড়তে আইসাও যদি আপনারা ইমোশনাল হয়ে পড়েন, তাহলে সমস্যা আছে। হ্যাঁ, বেশি বেশি স্টাডি করবেন। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে ফিরি, চলেন চলেন চলেন। রেড ক্রস 1863 সালে প্রতিষ্ঠা। এটা এখন পর্যন্ত 3বার নোবেল পাইছে, 1917 সালে, 1944 সালে এবং 1963 সালে। 1917 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছিল, তখন মানুষের জন্য কাজ করে একবার নোবেল। 44 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, তখন মানুষের জন্য কাজ করে আরেকবার নোবেল। এবং 63 সালে যখন এটার জন্মের 100 বছর পূরণ হইলো, তখন আরেকবার নোবেল। এখন পর্যন্ত পৃথিবীতে একটা প্রতিষ্ঠান আছে যেটা 3বার নোবেল পাইছে, অনেকে 2বার করে পাইছে, বাট 3বার কেউ পায় নাই। 3বার পাইছে একমাত্র রেড ক্রস। যতগুলো এজেন্সির কথা বলছিলাম, কেউ ভালো করে কেউ খারাপ করে, কেউ 1 নম্বর কেউ 2 নম্বর, তার মধ্যে সত্যিকারের কম বেশি ভালো কাজ যার মধ্যে আছে, এটা হচ্ছে এটা এই রেড ক্রস। এটার 3টা নাম আছে, রেড ক্রস, রেড ক্রিসেন্ট, রেড ক্রিস্টাল। রেড ক্রস মানে হচ্ছে, যেহেতু এটা একজন খ্রিস্টান প্রতিষ্ঠা করছে, দ্যাট ইজ ওয়াই এটা ক্রসের সাথে পবিত্র ক্রুশের সাথে মিলায় তারা রেড ক্রস বলে। ইহুদিরা একে রেড কি বলে, হ্যাঁ ক্রিস্টাল বলে। আর মুসলিম বিশ্বে এটা হচ্ছে রেড ক্রিসেন্ট। তাহলে সোজা কথা বললে ইহুদিরা রেড ক্রিস্টাল বলে, মুসলমানরা রেড ক্রিসেন্ট বলে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তারা বাকিরা বলে হচ্ছে রেড ক্রস, মাথায় রাখবেন। মিস্টার ডোনাল্ড, হেনরি ডোনাল্ড 1863 সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন। ওকে। আচ্ছা, তারপরে এখান থেকে আর তথ্য, ভালো কাজের যত ভালো কাজ আছে সবগুলোর আপনার সদর দপ্তর সবসময় জেনেভা হয়, এটা মাথায় রাখবেন, ভালো কাজের সদর দপ্তর সবসময় জেনেভা। আর বাদ বাকি তথ্য যেগুলো আছে এগুলো আপনি পড়ে ফেললেই হবে। এই পেজ যে কেন নিছিলাম আমি তো নিজেই ভুলে গেছি, এখন আমার মনে নাই কি যে লিখতে চাইছিলাম। ভাইয়া একজন বলছে, ভাইয়া রেড ক্রস প্রতিষ্ঠা করা হয় বিশ্বের খ্রিস্টানিটির কি বলে বিস্তারের জন্য। হুম, এ কথাটা কি কতটুকু সত্য?
কেউ তার ধর্ম প্রচার করতে চাইলে আপনি তারে মারতে পারেন? আপনি ধর্ম প্রচার করবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে? ডেফিনেটলি এখানে তাদের ধর্ম প্রচারের ধান্দা আছে। ইউরোপিয়ানরা আমাদের এখানে আসছিল কেন? আসছিল তো ধর্ম প্রচার করার জন্য এবং ব্যবসা করার জন্য, আমাদেরকে দখল করার জন্য। তারা যখন এসে দেখলো তাদের ইয়াটা আমরা বুঝি না। ও মাই গুডনেস। তারা যখন দেখলো যে তাদের ভাষা আমরা বুঝি না, তখন তারা বাধ্য হয়ে একটা সময় আমাদের ভাষা শিখলো। এটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? তো ধর্মপ্রচার তারাও করতে চায় বা করে স্টিল। বাংলাদেশে আপনার হচ্ছে ইয়েতে পাহাড়ি এলাকায় দেখেন না, ইসাই মুসলিম নামে বা ইসাই মুসলমান হওয়ার নামে খ্রিস্টান ধর্মের ব্যাপক প্রচার প্রচারণা চলছে, এটা জানেন কি? জানেন এই যে বান্দরবান এলাকাতে, তারপরে আপনার রাঙামাটি এলাকাতে পাহাড়িদের মধ্যে যায়া হচ্ছে দাওয়াত দিচ্ছে, পাহাড়ি বাঙালিদেরকে দাওয়াত দিচ্ছে। মুসলমান তারা তাদেরকে যে ইসাই মুসলমান মুসলমান বানাচ্ছে। তারপর উপজাতিদেরকে দাওয়াত দিচ্ছে, বলতেছে তোমরা ইসাই মুসলমান হও, এই টাইপের কথাবার্তা চলতেছে ওই জায়গায়। এরপরে রোটারি। রোটারি হচ্ছে আপনার সেবামূলক প্রতিষ্ঠান, একজন মার্কিন আইনজীবী পল পি হ্যারিসের প্রতিষ্ঠা। এখান থেকে প্রতিষ্ঠা পড়বেন এবং আপনার হচ্ছে সদর দপ্তর কোথায় সেটা পড়বেন, দ্যাটস ইট, আর দরকার নাই। এরপর রোটারি ফাউন্ডেশন হচ্ছে 1928 সালে, এটুকু পড়লে হবে। প্রতিষ্ঠা 1905, ফাউন্ডেশন 28। এরপরে অক্সফাম। অক্সফাম কাজের ক্ষেত্রটা ভালো মতো বুঝবেন। দেখেন এটা বাণিজ্য, শিক্ষা, ঋণ, স্বাস্থ্য, এইচআইভি এইডস, লিঙ্গ বৈষম্য, এইসব জিনিসগুলো নিয়ে কাজ করে। প্রাকৃতিক দুর্যোগ, গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এর উদ্দেশ্য। দেখেন তো, করোনার সময় যখন ইংল্যান্ড করোনা টিকাকে আপনার কুক্ষিগত করছিল, একজনের এগেনস্টে 3টা করে টিকা তারা মজুত করে ফেলাইছিল, তখন এটার প্রতিবাদ করে সর্বপ্রথম নিউজ করছিল হচ্ছে অক্সফাম। মনে আছে আপনাদের সেই নিউজটা, যে তারা এটা করতে পারে না, যেখানে গরিব বিশ্ব যেগুলো আছে যারা তুলনামূলক দুর্বল, তারা যেখানে টিকা পাচ্ছে না, সেখানে ইংল্যান্ড টিকা দেওয়ার পরেও 2টা করে ডোজ, একজনের এগেনস্টে 3টা করে তারা মজুত করতে পারে না। এটা এমন না যে উৎপাদন করা যাবে না। কথা ক্লিয়ার? মুক্তিযুদ্ধ দেখেছে এমন 60 জন ব্যক্তির সাক্ষাৎকার, ওদের একটা বই আছে, দ্য টেস্টিমনি অফ 60। আচ্ছা, যেটা পড়াই লাগবে সেটা লিখে দিবেন ইনশাআল্লাহ। ভাই সবই পড়া লাগবে, কিছু বাদ দেন। আপনি এত চুজি কেন? জিহাদ এত কম কম করতে চায়েন না? এই যে কেয়ার আপনি না পড়লেও চলবে। কেয়ার নিয়ে বাংলাদেশে এখন খুব বেশি প্রশ্ন হচ্ছে না। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি ত্রাণ এবং উন্নয়ন সংস্থা, এটা আমেরিকা থেকে হয়। কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার, আগে নাম ছিল এটার আমেরিকান রিলিফ এভরিহোয়ার। এখন সেটা বাদ দিয়ে সুন্দর করে নামকরণ করছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ এভরিওয়্যার। এগুলোর মাধ্যমে কি করে? এগুলোর মাধ্যমে তারা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে পজিটিভ ভাইব তৈরি করার চেষ্টা করে। যেমন নজরুলের মৃত্যু কথা যদি পড়েন তাহলে দেখবেন ব্রিটিশরা খাদ্য মজুত করে একটা সময় দুর্ভিক্ষ তৈরি করে ফেলে। দুর্ভিক্ষ তৈরি করে তখন আবার তারা ওই খাবারগুলো কিছু কিছু গরিব মানুষকে ফ্রিতে বিতরণ করে, প্লাস কিছু টাকা দেয়, দেখেন। প্লাস হচ্ছে কিছু চিকিৎসা দেয়। মৃত্যু কথা যারা যারা পড়ছেন হাত তোলেন। তো এগুলো করে তখন তারা করছে কি, গরিবের মন জয় করে অনেক মানুষকে তারা খ্রিস্টান বানায় ফেলে। নদিয়া এবং এই এই অঞ্চলের ময়মনসিংহ অঞ্চলে যে ঘটনাগুলো আছে এগুলো নিয়ে মৃত্যু কথার মধ্যে পাবেন। মৃত্যু কথা মানে এমন ক্ষুধা যেটা মানুষের মৃত্যু নিশ্চিত করে ফেলে, যে ক্ষুধার মৃত্যু ডেকে আনে তারা বলে মৃত্যু ক্ষুধা। তো এখন মজুত করছে কে? ব্রিটিশরা। আবার ফ্রিতে দিছে কে? ব্রিটিশরা। টাকা দিছে কে? ব্রিটিশরা। চিকিৎসা দিছে কে? ব্রিটিশরা। দেখি কি করছে? ভাইব তৈরি করে খ্রিস্টান বানাইছে। তো এই জায়গাগুলোর মাধ্যমে তারা এরকম কাজগুলো তারা করে। আমরা ভুলে গেলেও তারা ভুলে নাই। আপনার ভুলে গেছেন কি, জর্জ বুশ আফগানিস্তান হামলা করার পরে বলছিল এটা ক্রুসেডের এটা পড়বো। আপনার তখন মনে হয় অনেক ছোট, 2000 সালের কথা এটা। একে হামলা করছিল 2001-এ, যেটা ক্রুসেডের নতুন নিউ ক্রুসেড বলছিল এটাকে তারা। তো আপনি আমি ভুলে গে যাইতেই পারি, বাট তারা তো ভুলে না ভাইয়া। এরপরে আসেন ইউএসএইড। এরপরে তানভীর বলছেন, অনেক কথা লিখছেন, আমি একটু পড়ি আপনার কথা, সমস্যা নাই। বলছেন ভাই পদ্মা সেতুর বিরোধী, পদ্মা সেতু তৈরি করার উদ্যোগ সুশীল আইয়ুব খানের থেকে শুরু হয়ে আসছে। হ্যাঁ আমি জানি। আমার অবস্থা হলো আমাদের সকল মানুষের জন্য ভালো যদি আমরা বিদেশি পদ্মা সেতুর মতো সাদা হাতের প্রকল্প বাস্তবায়িত করতে পারতাম। পদ্মা সেতু তৈরি প্রকল্পে 74 কোটি টাকা খরচ হয়েছে, যার মধ্যে 40 কোটি টাকা চাইনিজ ঋণ। আমাদের চাঁদপুর আমি নদী পাহাড়ের দুঃখ বুঝি, কিন্তু 17 কোটি মানুষকে জিম্মি করে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করা খুব অপ্রয়োজনীয়। এটা খুবই খারাপ একটা বিষয় ছিল এবং লং টার্মে সাফার করছি তার জন্য পাই না। দ্যাটস ভেরি গুড। কিন্তু এখানে অনেকগুলো কথা থাকে, অনেকগুলো কথা থাকে। এই দেখেন, আপনাকে যদি সহজে বুঝবেন, আপনাকে যদি এখানে আমি ক্ষমতার চেয়ারে বসাই দিই, ধরেন ফর এক্সাম্পল নিজের জায়গা থেকে ভাবি, আপনাকে যদি বসাই দিয়ে ঠিক একই চ্যালেঞ্জ যদি আপনি নিতেন, বা ওই চ্যালেঞ্জটা যদি আপনার সামনে আসতো, আপনি কখনোই পদ্মা ব্রিজ না বানায় থামতেন না।
বা আমাকে যদি বলা হইতো যে তুমি তো দেশ চালাচ্ছ এবং আমি ওই ওই মুহূর্তে আমি ক্ষমতায় আছি, আমার সামনে বিশ্ব ব্যাংক, ওই যে আমি চাঁদাবাজিটা বোঝাতে চাচ্ছিলাম, তারা বলছিল যে তুমি কানাডিয়ান কোম্পানিকে কাজ দিতে হবে এবং মালামালগুলো অমুকের কাছ থেকে আনতে হবে, পরামর্শক হিসেবে অমুককে নিয়োগ করতে হবে। তো তারা যখন আপনাকে 100 টাকা লোন দিবে, তখন আপনি কোথা থেকে কি করবেন এটা ধরায় দিয়ে ওখান থেকে আবার তারা কমিশন নিয়ে নেয়। গ্রামে দেখবেন আপনার অনুষ্ঠানে বাবুর্চি রান্না করবে, যেখান থেকে আপনি বাজার করে নিয়ে আসবেন মুদি দোকান, ওখান থেকে বাবুর্চি 500 1,000 টাকা কমিশন নেয়। এটা ভালো করে খেয়াল করে দেখেন। তো পদ্মা ব্রিজ বা এই জাতীয় প্রকল্পগুলোতে বিশ্ব ব্যাংক বা এরকম বড় বড় যারা আছে টাকা দিয়ে পরামর্শক কি হবে, কোম্পানি কি হবে, ইকুইপমেন্ট কোথা থেকে নিবা, এসব বলে ওখান থেকে লিকুইড কিছু ক্যাশ তারা অটো সরায় নিয়ে নেয়। তারপরে আবার আপনি যে কাজটা করলেন সেই কাজের উপরে আবার তারা সুদ নিবে। এটাই স্বাভাবিক। এখন পদ্মা ব্রিজ যেখানে বিশ্ব ব্যাংক টাকা দিবে না, আপনি বলতেছেন আমরা যদি তাদের উপরে দিয়ে করতে পারতাম তাহলে ভালো হইতো। আমরা তো করতে চাইছিলাম। পদ্মা ব্রিজের মধ্যে 90 টাকায় তো 100 টাকার মধ্যে বিদেশিরা দিবে বলছিল, আমরা তো বলি নাই যে আমরা করব না। বিদেশিদের টাকা তো আমরা এখানে আইডিবি, জাইকা, এডিবি, দেন বিশ্ব ব্যাংক তারা দিতে চাইছে। এখন তারা যখন দিবে না, আলটিমেটলি যখন চলে গেলো পিছায়া, তখন সরকারের কি করার ছিল? ঠিক ওই সিচুয়েশনে আপনি একটু ব্যাখ্যা করেন। তখন সরকার যদি বলতো যে না আমরা পদ্মা ব্রিজ করবো না, তারপরের চিত্র একটু ভাবেন। তো ওখান থেকে তো আপনি ফিরে আসতেন না, আমিও ফিরে আসতাম না। দ্যাটস ট্রু যে 7 লাখ কোটি টাকা পাচার হয়েছে, এটাও তো মিথ্যা না। বাট আপনাকে একদম লিবারেল পয়েন্ট থেকে এসে বুঝতে হবে যে ওই সময় সরকারের বা কি করার ছিল। এটাকে নির্মাণ করা ছাড়া কোনো বিকল্পই ছিল না। আর বাজারের অবস্থা তাসলিমা বললেন না, বাজারে আমি যাই, আমি জানি শরীর কিরকম জ্বলে। হ্যাঁ, বুশ, বুশের পুতুল ঝুলাইছিল, একটু মনে পড়ে, একটু মনে পড়লে হবে না। বুশ বলছিল এটা তাদের নিউ, এই এই জামানার নিউ এরার ক্রুসেড বলছিল বুশ এটাকে। সবাই সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে পিড়াইছে, এটা তারা ভুলে যায় নাই। আমরা ভুলে বসে আছি, এটা আমাদের ব্যর্থতা। বুঝছেন কি? এরপরে আসেন, আমরা যেখানে ছিলাম, কই ছিলাম, যুক্তরাষ্ট্রপতি সাহায্য সংস্থা। বাই দ্য ওয়ে, মতামত যত বেশি ডাইভার্সিটি থাকবে মতামতের মধ্যে, তত বেশি প্রাণবন্ত হবে। আপনারা সব আমার কথা সব মানে নিয়েন না, নিলে সমস্যা আছে। আপনি আপনাদের মতামত গুলো দিবেন, দিলে না বোঝা যাবে যে আপনি বিসিএস এর দিকে আগাচ্ছেন। ঠিক আছে, কিন্তু মন খারাপ করেন না। 9 থেকে 11 একটা ইনসেট জব, আপনি কি এটা কি বলছি ভাই? 9 থেকে 11 একটা ইনসেট জব, আপনি একটু বিশ্বাস করেন? মাসুম, ও 9 11। হ্যাঁ, ও মোটামুটি ধরতে পারেন 70%, আমারও মনে হয়। কারণ ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে যা যা বলছে 93 সালে হান্টিংটন, এবং তার পরবর্তী আফটার ম্যাথ হচ্ছে এটা, এটা একটা বিরাট ছক। আমারও মনে হয় এটা। তো সেই জায়গা থেকে আমি এটাকে একবারে উড়াই দিই না মাসুম, এটার ব্যাপারেও নানান ধরনের কথাবার্তা আছে এবং বেশ কিছু ঘাটাঘাটি আমি করছি যে ইটস কুড বি ইনসাইড জব ডেফিনেটলি। আচ্ছা, তারপরে আসেন পোল কোশ্চেন। কোন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান 3 বার নোবেল পায়? পোলকে দেব? দিই, পোলটা দিই না? হ্যাঁ, আপনারা 40 সেকেন্ড টাইম পাবেন। শিউলি বলছে ভাই পদ্মা ব্রিজ না হয় বুঝলাম, টানেলের কি দরকার ছিল? আমাদের তো টানেল না হইলেও চলতো। মনটাকে বড় করেন না, এটা তো আপনার জন্য ন্যাশনাল প্রাইড। বুঝেন না কেন? টানেলের কি দরকার ছিল মানে আপনি ওই কর্ণফুলীর উপরে কত কিছু আছে জানেন, কালুরঘাট ব্রিজ, এই ব্রিজ, ওই ব্রিজ। এটা যে স্বাভাবিক প্রবাহ, সেটাকে আপনার স্বাভাবিক রাখতে হবে না? টানেল করার পরে 3 গুণ খরচ বাড়ছে, তাতে করে তো আপনার ব্রিজ হইলে যে প্রবাহটা হয়, কর্ণফুলীর যে স্রোত, সেই জায়গা থেকে ভাবলে টানেল ঠিকই আছে একেবারে। খালি সরকারের বিপক্ষে চলে যায় না, যে সরকারের বিপক্ষে গেলেই মনে হয় আমি একটা উচিত কথা বলছি। তো এমন করেন না ভাই। কর্ণফুলী এই যে কি বলে ওটার নাম কি, কালুরঘাট যে ব্রিজ, যেটার উপর দিয়ে এখন রেল যায়, সংস্কার করে যে রেল নিচ্ছে, ওই ব্রিজের নিচে যে ইয়াগুলা আছে, পায়াগুলা আছে, কত দূরত্ব এবং কেমন স্রোত, একটা ভিডিওতে একটু দেখেন ওই নদীর অবস্থা। এটা তো খুব খরস্রোতা নদী, এটার প্রবাহকে যতটা সম্ভব স্বাভাবিক রাখাটাই ভালো।
কথা বুঝছেন? হ্যাঁ, হয়তো ব্রিজ করা যায় তো খরচ কমে, টানেলে হয়তো খরচ বাড়ছে, এটা সত্য কথা। তবে এটার পরিবেশের দিক যদি আপনি চিন্তা করেন, এটার আসলে পজিটিভ অনেকগুলো ভাইব আছে। দ্বিতীয়, পদ্মা ব্রিজের কি অবস্থা ভাই, এটা তো যতটুকু আমি জানি আর কি, সরকার ক্ষমতায় আসে নতুন করে দেখবেন এখানে আবার ধরছে। পদ্মায় টানেল করা যেত না, পদ্মায় চর পড়া যায়, এটা তো পরিবেশের জন্য ভালো না। পদ্মা দিয়ে গেলে তো আমার মনে হইতো শুকনা মৌসুমে আমি যখন খুলনা যাইতাম, যে ব্রিজের দরকার কি, রাস্তা বানাই দিলেই হয়। কারণ মূল পদ্মা মাওয়ার পাশে একটু আছে, ওই পাশে তো ব্যাপক চর। তারপর ওর এত বড় যেহেতু পুরাটা এই অবস্থায় আছে, নদী না তো টানেল করবে কেন? এটার তো প্রবাহ সব জায়গায় সমান না, এখানে টানেল না করলেও হয়। টানেল করা হয় যদি নিরবচ্ছিন্ন প্রবাহ থাকে, নদীর খুব গতি থাকে এবং খুব বেশি না হয়, সেক্ষেত্রে টানেল করা যায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে যদি বলেন, এগুলো প্রাইড। এগুলোর যে সবকিছুর আপনি ডেভেলপমেন্টই দেখবেন এমন না, এগুলো প্রাইডের জন্য করা হয়। দেখবেন মোদি নির্বাচনের আগে পাকিস্তানের সাথে যুদ্ধ করে, খেয়াল করে দেখেন। এই সামনে নির্বাচন আসতেছে, দেখবেন হুদায় একটা মারামারি বাধাই দিবে, দিয়ে হামলা করবে, এটা ওটা করবে, ওরা মরবে এরা মারবে। এবং ইন্ডিয়ানরা বলবে আমাদের মোদিজি খুব ভালো, পাকিস্তানকে চোখে চোখ রেখে জবাব দেয়। ইটস প্রাইড ম্যান। পলিটিক্স এগুলো বুঝেন না কেন? সো প্রাইডেরও দরকার আছে। এরপরে অরবিস, বাংলাদেশে আসছিল অরবিস, জানেন? এখন পর্যন্ত 10 বার আসছে। এটা একটা বড় বিমান, অনেক বড় বিমানটা, খুব সুন্দর। ব্রিজ নদীর ক্ষতি হয় কিনা? হ্যাঁ, ব্রিজ নদীর কিছু ক্ষতি হয়, হালকা কিছু ক্ষতি হয়। নদী শাসন বলতে পদ্মা ব্রিজের নদী শাসন, নদী শাসন বলতে কি বুঝাইছে, এটা একটু বুঝেন পইরেন। আর ব্রিজ করলে কিছু কিছু জায়গায় প্রবাহের সমস্যা হয়। তো মূলত আপনার অরবিস একটা বড় বিমান, এখন গুগল করেন দেখবেন ওখানে আছে। খুব সুন্দর বিমানটা। এটার ভিতরে অপারেশন করার ব্যবস্থা আছে, সমস্ত সমস্ত সিস্টেম আছে। ডাক্তাররা ওখানে থাকে, খায়, ঘুমায়। এটা এখন পর্যন্ত অনেকগুলো দেশে এটা ঘুরছে, বুঝছেন? 127 দেশে তাদের কার্যক্রম চালাইছে, এটা বিমানের মাধ্যমে হয়। এই টপিক গুলা কেমন ইম্পর্টেন্ট? হ্যাঁ, মোটামুটি ইম্পর্টেন্ট। স্কাউটিং এটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা স্কাউট করেন? ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্য স্কাউট মুভমেন্ট, স্কাউট করবেন। এখন তো ইউনিভার্সিটি পাশ করে চলে আসছেন, যারা ইউনিভার্সিটিতে আছেন অথবা যাদের ছোট ভাই বোন আছে তাদেরকে বলবেন যে তোরা স্কাউট কর। স্কাউট করলে অনেক কিছু করতে পারবেন আপনারা, এবং এটা পরবর্তীতে অনেক কাজে দেয়। যদি আপনি বাইরে কোনো কিছু করতে যান, সেক্ষেত্রে এই সার্টিফিকেট গুলো আপনাকে যথেষ্ট কাজে দিবে। স্কাউট যারা করে তাদের যে সর্বোচ্চ সম্মেলন হয়, এটাকে জাম্বুরি বলা হয়। এই জাম্বুরিটা পরীক্ষায় আসছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটা উচিত কথা বলবো, আপনারা আবার কষ্ট পায় বসবেন। দেখেন এটা বানাইছে কে দেখেন। এর প্রতিষ্ঠাতা ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনিনসন। এখন আইনজ্ঞ যারা, উকিলদের কাজ কি? এরপর আপনার ভেঙে বলা লাগবে লন্ডন ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান। বলছে বিভিন্ন দেশে পরিচালিত রাজনৈতিক নির্যাতন, কারারুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করার প্রেক্ষাপট। এখন বলেন, লাস্ট এই 2-3 মাসে বা লাস্ট 2 মাসে ইসরায়েল এবং প্যালেস্তাইন ইস্যুতে এরা কি বলছে বলেন? এদের কোটেশন দেখান আমাকে। বলছে কিছু? কিচ্ছু বলে নাই, বলবেও না, বলবেও না। এমনকি সরাসরি আহ বলছে, আমেরিকার যে প্রেসিডেন্ট বাইডেন বলছে যে ইসরায়েলিদের নাকি আত্মরক্ষা করার অধিকার আছে। চিন্তা করতে পারেন আপনি? সো আমি একদম বাস্তবতা দিয়ে বলি ভাই, সব জায়গায় কূটনীতি দিয়ে বুঝাই না। কূটনীতিতে বুঝলে আপনি বললে আপনি বুঝবেন না। তা লন্ডন ভিত্তিক, একই সঙ্গে এখানে প্রথম নারী, প্রথম বাংলাদেশের প্রথম মুসলিম মহাসচিব ছিলেন আইরিন খান, একজন বাংলাদেশী। এখন পর্যন্ত এটা নোবেল পাইছে একবার, 77 সালে। নীতিবাক্য কি? অন্ধকারকে অভিশাপ দেওয়া আছে মোমবাতি জ্বালানো উত্তম। এরপর একটি আয় পূর্ণ অভিব্যক্তি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি বিরোধী সংস্থা, জার্মানি থেকে পরিচালিত হয়। এটা পরীক্ষায় যদি আসে, এখান থেকে 3টা কোশ্চেন আসে। এটা কোন দেশ থেকে হয়? জার্মানি থেকে হয়। বাংলাদেশের এর কি বলে? TIB বলে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটা কি নিয়ে কাজ করে? এটা দুর্নীতি নিয়ে কাজ করে। এই 3টা কথা ভালো মতো মনে রেখে দিবেন। হ্যাঁ, সাবা উম্মে সাউদা, সরি, নেট থেকে দেখে নিতে পারেন। এরপরে হিউম্যান রাইটস, বলেন এটা কি বলছে? এটা তো মানবাধিকার সংস্থা। তার বিবৃতিগুলো, আজকে না হয় বুঝলাম প্যালেস্টাইন ইস্যুতে তারা কথা বলে না, এর আগে যতবার মারামারি হয়েছে কি বলছে বলেন? হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে এর আগে? কিছু বলছে? তাদের পক্ষে গেলে সব ঠিক আছে, পক্ষে না গেলে কোনো কিছুই ঠিক নাই। রাইটস ওয়াচ। এরপরে জাতিসংঘের মানবাধিকার বিষয় সর্বজনীন ঘোষণা, বিশ্ব মানবাধিকার যে সাধারণ নির্দেশনা, সেটা হিসেবে কাজ করে। এই মানবাধিকার বলেন আর সিডও বলেন, যাই বলেন না কেন, ওই যে বললাম, সত্যি বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না, কারণ আপনাদের এগুলো সম্বন্ধে নানা রকম। আপনারা তো উপরে উপরে যা যা দেখছেন তাই তাই এগুলাকে আপনি বিশ্বাস করবেন। সারা পৃথিবীতে বলা হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অথচ ইসরায়েলের জন্ম হার কত বলেন তো?
ইসরায়েলের জন্মহার কত? কে বলতে পারবেন? 3, 3, হ্যাঁ 3। আচ্ছা, এখন বাস্তবে যদি আসেন সেটা 3 থেকে বেশি। এভারেজে, শোনেন, এভারেজে এক একজন ইসরায়েলি ইহুদি নারীর 4 থেকে 5টা বাচ্চা আছে। বনিয়ামিনের একটা ভিডিও আছে, দেখবেন, ইসরায়েলের উপরে, একদম প্র্যাকটিক্যাল ভিডিও, জাস্ট কোনো, এখানে কোনো বানানো কথাবার্তা নাই। ওখানে গিয়ে ওদের সাথে কথা বলা ভিডিও, একদম প্র্যাকটিক্যাল ভিডিও দেখবেন। 3 থেকে 4টার কম নাই। কোনো কোনো নারী 3 থেকে 4টার কম নাই, একজন লিখছেন অলরেডি, এদের টার্গেট বছর একটা করে সন্তান। তো সারা পৃথিবীতে আপনাকে শেখাচ্ছে, আমাকে শেখাচ্ছে যে একটি সন্তান হলে ভালো হয়। কি বলে, দুটির বেশি নয়, একটা হইলে ভালো হয়। আমারে শেখায় আমি একটা নিব, আর ওরা 3টা 4টা 5টা 7টাও আছে। তো এখন যদি এটা বলি, আপনি আমার উল্টা বুঝে বসবেন যে ভাই বলে কি। বুঝছেন কার ভিডিও? নামটা বনিয়ামিন, বনিয়ামিন। বনিয়ামিন চেনেন? বাংলাদেশে একজন ভদ্রলোক, অস্ট্রেলিয়াতে থাকে, ব্লগার আর কি। দেখেন তার একটা ইসরায়েলের উপর একটা ভিডিও আছে তার, ওখানে দেখেন সে কি কি বলে, একদম ওদের সাথে কথাবার্তা বলতেছে। মানে ইহুদিদের যে মতাদর্শ, তারা কি বলে, কি বিশ্বাস করে, তাদের আইডিওলজি গুলো দেখবেন ওখানে পাবেন। ধৈর্য ধরে দেখতে হবে আর কি। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, সুতরাং আপনাকে শিখায় একটা, তারা প্র্যাকটিস করে আরেকটা। ভাইয়া অনেক হিসাব আছে এই জায়গায়। দেন হিউম্যান রাইটস ওয়াচ, এটার পূর্ণরূপ বলা আছে, এটা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, এটা নিচে পড়লে হবে, দরকার নাই। দেন হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ধরেন বাংলাদেশ থেকে কেউ একজন বড় একটা অপরাধ করছে, অপরাধ করে সে বাংলাদেশ থেকে পালায় পাকিস্তান চলে গেছে, তাকে আমরা কিভাবে আনবো বলেন? সাদিয়া, ওয়াই, বলেন, আমাদের দেশ থেকে কেউ একজন পালায়া অপরাধ করে চলে গেছে। শিউলি বলছে এরা এমন কেন, উল্টা শিখায় কেন? আপনার আমি কেমনে বুঝাবো? আপনার বুঝেন, না বুঝলেও চলবে, এরা উল্টা শিখায় কেন? ইন্টারপোলের সাহায্যে, হ্যাঁ। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে পুলিশদের একটা সংগঠন আছে, এর নাম ইন্টারপোল। যদি এখান থেকে কোনো অপরাধী অন্য দেশে পালায়া চলে যায়, তখন ওই দেশের পুলিশকে আমরা তার ডিটেল বললে তারা ধরে তাকে আমার কাছে হস্তান্তর করে দেবে। আচ্ছা, এখন বাংলাদেশের অপরাধীরা নূর চৌধুরী, বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরী আছে হচ্ছে, বলা হচ্ছে কানাডাতে। তো কানাডা থেকে তাকে ইন্টারপোল থেকে আমরা নিয়ে আসতে পারতেছি না কেন? ব্যাখ্যা দেন। তাহলে তারেক রহমানকে তারেককে ধরে বাংলাদেশে আনা না কেন সাগর? তারেককে আনবে না, সরকার চায় তারেক থাকুক লন্ডনে। আপনারা দেখি রাজনীতির কিছুই বুঝেন না। জেনেভা কনভেনশন, এটুকুই? জেনেভা কনভেনশন তো যুদ্ধবন্দী বিষয়ক নীতিমালা। কানাডার সিটিজেনশিপ আছে ওনার, জান্নাতুল মাওয়া, হ্যাঁ, এটা মূল উত্তর এটা। তার কানাডিয়ান পাসপোর্ট আছে। এখন কানাডিয়ানরা মৃত্যুদণ্ডের আইনে বিশ্বাস করে না, তারা সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয় না। এখন সেই এই ভদ্রলোক জন্মগতভাবে বাংলাদেশী, সে বঙ্গবন্ধু হত্যার আসামিরা কানাডা স্বীকার করে। এখন যেহেতু কানাডার অনুমোদন সূত্রে সে একজন নাগরিক, তার নাগরিককে তুলে দিবে, আপনি নিয়ে এসে ফাঁসিতে ঝুলাবেন? আপনি তারা বুঝাইতে হবে মানবিক ইস্যুতে যে আমার দেশে সে অপরাধ করে গেছে, এবং আমার দেশের রাষ্ট্রীয় আইনে এ দেশের মাটিতে অপরাধ হয়েছে, এ দেশের আইনে তার বিচার হয়েছে, এটা আমার কাছে তোমাকে দিতে হবে। এটার নাম ডিপ্লোম্যাসি। আর কানাডা দিচ্ছে না, তার কারণ দেখায়া। কথা বলছেন? সো আমি যদি তাকে আমার স্ট্রং ডিপ্লোমেসি দিয়ে তাকে নিয়ে আসতে পারি, দেন আমার ঝুলানো সম্ভব, অসম্ভব কিছু না। কথা বুঝছেন? এই তো, আর কিছু নাই, যে বুঝছেন আপনারা, থ্যাংক ইউ। তো দিস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল সাহায্য আনতে পারবে, বাট কেউ যদি কারণ নাগরিক থেকে থাকে, কারণ দিচ্ছে না, হ্যাঁ। আহ, তারপরে কি? এরপরে এরা সদর দপ্তর ফ্রান্সের লিওতে আছে। ইউরোপল ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো, সেগুলো পুলিশি সংস্থা, যেগুলো ইউরোপীয় ইউনিয়নের মেম্বার, তাদের পুলিশি সংস্থা, ওকে। তারপরে আসেন হচ্ছে বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থা মানে হচ্ছে, সোজা কথায়, নূর হোসেন কি বলছেন, আত্মগোপনে আছে। আত্মগোপনে থাকলেও ধরে নিয়ে আসা তো কঠিন কিছু না। দেখেন, সোজা কথায়, একটা রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র এগুলোকে বানায় রাখে, বিভিন্ন ভাবে তারা কাজগুলো করে। আপনাকে প্রয়োজনে তারা মারবে, প্রয়োজনে আপনাকে বোঝাবে, প্রয়োজনে আপনাকে টাকা দিয়ে কিনবে, আপনার গোপন ইনফরমেশন গুলো নিবে, জাজ করবে, এদিক ওদিক করবে। আচ্ছা,
এখন গোয়েন্দা সংস্থা কাজ করে কিভাবে জানেন? এখন ধরেন ভারতের যদি বাংলাদেশে কাজ করে, এসে সব কাজ নিজে করবে না বাংলাদেশিদের দিয়েই করাবে? এটা জানেন কি না? বাংলাদেশেরই দেখবেন আপনার আমার মতো নাগরিক আছে যারা হচ্ছে ফিফথ কলাম, দেশের স্বার্থ তা অন্যদের কাছে বিক্রি করে দিবে, টাকা খাবে, খায় তারা বিদেশের কাছে খবরগুলো দিয়ে দেয়। গোয়েন্দাগুলো এভাবেই কাজগুলো করে। তো এগুলো মুখস্থ করবেন, যতগুলো আছে একটাও কমাইতে পারবো না, আমি সব দিয়ে দিলাম। কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে হয়তো একটু বেশি করে দাঁত দেবো। বাংলাদেশ থেকে এনএসআই, ভারত থেকে সিবিআই এবং পাকিস্তান থেকে আইএসআই, যুক্তরাষ্ট্রের সবগুলো সিআইএ, এফবিআই, এনজিএ, এনএসএ, ইসরায়েলের মোসাদ, আমান দুটোই, এরপরে রাশিয়ার দুটোই, এসবিআই, এফএসবি। আর সোভিয়েত ইউনিয়নের প্রধান গোয়েন্দা সংস্থা ছিল কেজিবি। 91 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ভিতর দিয়ে এটা ভেঙে যায়। ভেঙে এটা ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসবিআর এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি হিসেবে গঠিত হয়েছে। ওকে। এবার চীন এমএসএস, মিশর মুখবারাত। আর ইরানের দুইটা আছে পরে ফেলুন, জাপান নাইচু, যুক্তরাজ্যের এসআইএস, এসএস, ফ্রান্স খুব বেশি যে আসে এমন না, তাও পড়েন, ডিজিএসি পড়েন। সিরিয়া, জার্মানির দরকার নেই, অত বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে অ্যামনেস্টির প্রথম নারী মহাসচিব ছিলেন আইরিন খান। দেন হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ সীমান্ত রক্ষী বাহিনী সমূহ। আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর নাম কি বলেন? আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর নাম কি? ওয়াল্লাহ, এটাও ভুল লিখতেছেন আপনারা। এই বিজিপি না, বিজিবি, বি হবে বি। বর্ডার গার্ড বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ছিল ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। তারপরে হয়েছে, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তখন হয়েছে বাংলাদেশ রাইফেলস, বিডিআর। তারপরে এখন 2009 এর পরে হয়েছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। ওকে। এখান থেকে কোনটা বাদ দিবেন, কোনটা শিখবেন? আমি কমাই দিচ্ছি। আচ্ছা, ভারত বর্ডার সিকিউরিটি ফোর্স, পাকিস্তান রেঞ্জার্স, বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ, বিজিপি, বিজিবি। এরপরে হচ্ছে ইটালি, ইসরায়েল, ইসরায়েল বর্ডার পুলিশ। আলোচিত যেহেতু এটা পরীক্ষা আসার ব্যাপক সম্ভাবনা। আর বা রাশিয়া পড়তে পারেন, বর্ডার গার্ড সার্ভিস অফ রাশিয়া। ইসরায়েল আসতে পারে, যেহেতু আলোচিত, আলোচিত ইস্যু থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, অ্যাভেলেবেল। এরপরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি ও স্বাধীনতাকামী সংগঠন কন্ট্রা, নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহী গ্রুপ, এরা কি জানেন কন্ট্রা বিদ্রোহীরা কার সমর্থন পুষ্ট ছিল? বলেন তো দেখি। বলা হয় কন্ট্রা বিদ্রোহীরা অমুক দেশের সমর্থন পুষ্ট ছিল। কোন দেশের? অমুক দেশটা কোন দেশ? হ্যাঁ, ইউএস। আচ্ছা, ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে একটা কেলেঙ্কারি আছে, জানেন? কোন দেশ যখন এরকম অবৈধ খাতে, অবৈধ সোর্সে যখন আপনার টাকা লগ্নি করে বা টাকা সাহায্য দেয় বা যাই করে না কেন, সরাসরি করে না, কেমনে করে জানেন? আমি বলতেছি, শুনেন শুনেন। ইরান কন্ট্রা কেলেঙ্কারি, অর্থাৎ ইউএসএ অস্ত্র বিক্রি করছিল ইরানের কাছে, তখন তো দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল। বিক্রি করে ইরানকে বলছে টাকাটা আমাদের দেওয়ার দরকার নাই, টাকাটা তুমি কন্ট্রা বিদ্রোহী যারা আছে ওদেরকে দিয়ে দাও। এবার বুঝছেন তো? টাকাটা পাওয়ার কথা ইউএসএ, তো ইউএসএ ইরানকে অস্ত্র দিছে, অস্ত্র বিক্রি করছে। আর ইরানকে বলছিল তুমি টাকাটা দিয়ে দিবা, আমাকে পরিশোধ না করে কাদের দিবা? কন্ট্রাদের দিয়ে দিবা। কেন? কারণ কন্ট্রা বিদ্রোহীরা তখন নিকারাগুয়ার যে দানিয়েল ওর্তেগা সরকার ছিল, ওর্তেগা সরকারের বিপক্ষে কাজ করতেছিল। ওই সরকার আবার আমেরিকার বিপক্ষে। এই জন্য ওই সরকারের বিরুদ্ধে এই নিকারাগুয়া কন্ট্রা বিদ্রোহীদেরকে মাঠে ব্যবহার করেছিল, যেমনটা তারা সিরিয়াতে করছে, লিবিয়াতে করছে, তারপরে আপনার তিউনিসিয়াতে করছে, আরব বসন্তের নামে। আরবদের যে বিভিন্ন আইডিওলজিক্যাল জায়গা আছে এগুলোকে তারা ভেঙে চুরমার করে দিছে, এবং তাদের আমেরিকার জন্য থ্রেট ছিল যেসব শাসক, তাদেরকে এখান থেকে সরাই দিছে। তারপরে পিএলও পড়তে পারেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, 64 সালে। সদর দপ্তর হচ্ছে রামাল্লাহ। রামাল্লাহ কোথায়? রামাল্লাহ হচ্ছে পশ্চিম তীরে, ফিলিস্তিনের যে অংশটা, ওটার সীমানাটা হচ্ছে অনেকটা এরকম। ফিলিস্তিনের আয়তনটা অনেকটা এরকম, হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে হামাস যেটা শাসন করে, মানে গাজা। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। তো এটা শাসন করে হচ্ছে ফাতাহ। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে রামাল্লাহ, পশ্চিম তীরের প্রধান হচ্ছে মাহমুদ আব্বাস এখন। আর প্রতিষ্ঠা করেছিলেন যিনি, ইয়াসির আরাফাত। ওকে। তারপরে হচ্ছে হামাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যালেস্তিনের গেরিলা সংগঠন, এবং এটা 87 সালে প্রতিষ্ঠা, সদর দপ্তর হচ্ছে ফিলিস্তিনে।
আর 87 সালে হামাসের নেতৃত্বে ইন্তিফাদা ও গণ অভ্যুত্থান সংগঠিত হয়, প্রতিষ্ঠাতা ছিলেন শেখ ইয়াসিন এবং বর্তমান প্রধান যিনি, ওনার নাম ইসমাইল হানিয়া। হামাস থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসতে পারে। প্রশ্নগুলো সরাসরি না দিয়ে আশপাশ দিয়ে নিতে পারে। সাধারণত সাম্প্রতিক ইস্যুতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের প্রশ্ন কম হয়। যদি হামাস কত সালে প্রতিষ্ঠিত হয় এই জাতীয় প্রশ্ন আসে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের প্রশ্ন। যদি এমন না আসা প্রশ্ন আসে গাজা ভূখণ্ডের আয়তন কত, এটা এই ইস্যু থেকে আসছে কিন্তু সরাসরি আসে না, কারণ গাজা নিয়ে কত কথা হয়েছে। সো গাজা ভূখণ্ডের বা গাজা স্ট্রিপের আপনার কাছে আয়তন জানতে চাইতে পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে? বিষয়টা আলোচিত কিনা? 100%, 365 বর্গ কিলোমিটার। 365 বর্গ কিলোমিটার পরীক্ষা আসতে পারে গাজা স্ট্রিপ সম্পর্কে। সুতরাং এটা সম্পর্কে যা যা আছে ওই ইস্যুর আশপাশ, ডানে বামে উপরে নিচে সব পড়ে ফেলবেন, নিউজ আকারে পড়বেন, তাহলে কমন পাওয়া যাবেন। নিউজ মানে নর্থ ইস্ট ওয়েস্ট এন্ড সাউথ, একটা এরিয়ার একটা বিষয়ের সমস্ত দিক নিয়ে পড়া, কোনো কিছু বাদ না দেওয়া। দেন আল শাবাব সোমালিয়ার জঙ্গি সংগঠন, একদম শয়তানের এক শেষ আল শাবাব, আর সত্যিকারের শয়তানেরা। তারপরে আইরিশ রিপাবলিকান আর্মি, এটা আয়ারল্যান্ডের ক্যাথলিক সম্প্রদায়ের একটা সংগঠন। আইরিশ রিপাবলিকান আর্মি, ওদের দেশেও জঙ্গলিগিরি আছে। টুপা কামারও পড়ার দরকার নাই, পেরুর মার্ক্সবাদী লেনিনবাদী গেরিলা সংগঠন ছিল, অর্থাৎ মার্ক্স এবং লেনিনের আদর্শ তারা বাস্তবায়ন করতে চায়। এরপরে হিজবুল্লাহ পরীক্ষা আসতে পারে। এর অর্থ আল্লাহর সৈনিক। ওদের একটা টেলিভিশন আছে, নাম হচ্ছে আল মানার। যথেষ্ট আধুনিক একটা সংগঠন হিজবুল্লাহ। এবং 85 সালে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ লেবাননের বৈরুতের সদর দপ্তর আছে, বর্তমান প্রধান যিনি তার নাম শেখ হাসান নাসরুল্লাহ। এগুলো নাতে হিজবুল্লাহ থেকে যে কোনোভাবে প্রশ্ন দিতে পারে। এগুলো তো কমন ইনফরমেশন, অনেক এদিক ওদিক করে বিভিন্ন ফিচার থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন হিজবুল্লাহ সামরিক শাখাকে বলছে এরা সন্ত্রাসী, অর্থাৎ তাদের বিরুদ্ধে কথা বললেই আপনি সন্ত্রাসী। আর তারা দেশে দেশে মানুষ মেরে বেড়াবে, তারা সন্ত্রাসী না। বুঝলেন না? আমি একাই বুঝলাম। এরপরে ফার্ক, কলম্বিয়ার। ফার্কের বলছে যে বিশ্বের সবচেয়ে বড় মার্ক্সবাদী গেরিলা সংগঠন ছিল, এখন এটা আর নাই। আচ্ছা, এখন ফার্কের সাথে সরকারের একটা সমঝোতা হওয়ার পরে নোবেল দেয়া হয়েছে, নাম জানেন? মানে যে প্রেসিডেন্ট ছিল, নাম জানেন কিনা? কলম্বিয়ার যে প্রেসিডেন্ট নোবেলটা পাইছে তার নাম জানেন? জানেন না কেন? উনি নোবেল পাইছে, আপনি তারে চিনলে তো ভালো, না চিনলে তো খারাপ। একটা বিশাল পুরস্কার না? ওনার কাজই ছিল, মানে যে কারণে তাকে নোবেলটা দেয়া হয়েছে, বলা হয়েছিল যে তুমি তো চাইলে তাদের সাথে মারামারি করতে পারবা, পারতা, কিন্তু মারামারি তো তুমি করোনি। তুমি গেরিলাদের সাথে শান্তির একটা রাস্তা তৈরি করছো। তাদের যে প্রেসিডেন্ট ছিল হুয়ান ম্যানুয়েল সান্তোস, এই হুয়ান ম্যানুয়েল সান্তোসকে নোবেল দিছিল এই জন্য 17 সালে, বুঝছেন এবার? ওকে। তারপরে হ্যাঁ, সান্তোস লিখেছেন একজন, হুয়ান ম্যানুয়েল সান্তোস। দেন আল কায়দা, বর্তমানে সবচেয়ে শক্তিশালী গেরিলা সংগঠন আল কায়দা। আল কায়দা আলোচিত না, খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে যদি আসে এখান থেকে আসতে পারে। শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি, যিনি 22 সালে মৃত্যুবরণ করেছেন, এটা আসতে পারে। বর্তমান শীর্ষ নেতা সাইফ আল আদেল। এরপরে হচ্ছে শাইনিং পাথ, দরকার নাই, উলফা পইরেন। উলফা, উলফা, এটা ইন্ডিয়ার ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম। আসামকে 2016-তে পাইছিল নোবেল, না 17-তে? আবির 16 বা 17, আই মাইট বি রং। 16 বা 17-তে সান্তোষ নোবেলটা পাইছে। আচ্ছা, হ্যাঁ 16 হলে 16, আবির। তো অনুপ চেটিয়া, শোনেন, অনুপ চেটিয়া উলফার ফাউন্ডার ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল আসামকে ভেঙে একটা আলাদা নতুন স্বাধীন রাষ্ট্র তৈরি করা। মানে সোজা কথা, সে বিচ্ছিন্নতাবাদী। তো ইন্ডিয়া সরকার তারে খুঁজে বেড়াচ্ছিল পাগলের মতো, আর সে লুকায় ছিল বাংলাদেশে। গত কয়েক বছর আগে মিরপুরের কল্যাণপুর থেকে ওরে ধরা হয়েছে, ধরে পাঠাই দেওয়া হয়েছে ইন্ডিয়ার কাছে। তা এখন ইন্ডিয়ার সরকার বলতেছে যে এ আমার দেশ ভাঙতে চায় আর তোমার দেশে সে থাকে, এটা তো ভালো লক্ষণ না। অর্থাৎ ব্যাপারটা এমন আর কি, যে সে ইন্ডিয়ারে ভাঙতে চাচ্ছে, ভালো লোক, আমরা তারা আমার দেশে আশ্রয় দিছি, ব্যাপারটা অনেকটা এরকম মিন করছে ওরা। খেমার রোজ, কম্বোডিয়ার একটা গেরিলা সংগঠন, এবং এটা হচ্ছে আপনার বামপন্থী।
তারা বামপন্থা সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা সময় ব্যাপক হত্যাকাণ্ড চালাইছে। খেমার রোজরা গ্রামকে গ্রাম ওরা মাইরা ফেলাইছিল। এরপরে পিকেকে, দরকার নাই, কুর্দি সামরিক সংস্থা, এটা কুর্দিস্তান বানাইতে চায়। কুর্দিস্তান তো হওয়া সম্ভব না, কারণ একটা ধরেন, একটু বুঝেন, এই হলো একটা দেশ, তারপরে এই হলো ধরেন আরেকটা দেশ, এ হলো আরেকটা দেশ, এ হলো আরেকটা দেশ। এখন দেখেন তো কিছু কমন স্পেস আছে না? আচ্ছা, আমি আর একটু বড় করে আঁকি। একটা দেশ, দুইটা দেশ, তিনটা দেশ, ধরেন চারটা দেশ। এখন এই ধরেন একটা কমন স্পেস, এই যে গোলাল আমি দিলাম, এই যে কমন যে স্পেসটা দেখেন, চারটা দেশ মিলিয়ে পড়ছে না? তো কুর্দি জাতি বলতেছে তাদের জন্য কুর্দিস্তান নামে একটা রাষ্ট্র করতে হবে, তারা যেখানে যেখানে ঐতিহাসিকভাবে বসবাস করে। এখন কুর্দিস্তান পড়ছে তুরস্কে, ইরাকে, সিরিয়াতে, ইরানে। এখন চারটা দেশ থেকে ওরা টেরিটরি নিয়ে রাষ্ট্র বানাইতে পারবে? এটা কি সম্ভব? এই জন্য কুর্দিদেরকে কেউ পছন্দ করে না। কয়দিন পর পর দেখবেন তুরস্ক এদেরকে মারে, ইরাক ওদের মারে, ইরান ওদের মারে। ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনিদের গেরিলা সংস্থা ব্ল্যাক সেপ্টেম্বর। তারপরে গডস আর্মি মিয়ানমারের দরকার নেই, ইসলামিক স্টেট আইএস, ইসলামের নামে যাবতীয় আকাম কুকাম করে বেড়ায় হচ্ছে আইএস। কথা ক্লিয়ার? 4 সালের অক্টোবর মাসে আল কায়েদার সাথে ওরা একাত্মতা ঘোষণা করেছিল আইএস। এরপরে সিরিয়ার রাকা ওদের প্রশাসনিক কেন্দ্র। মজার বিষয় হচ্ছে আইএস এর কাছ থেকে তেল কিনে হচ্ছে আমেরিকা, আইএস এর কাছে আবার আর্মস বিক্রি করে আমেরিকা। সুন্দর না? কি বুঝলেন বলেন, সুন্দর? ওদের কাছ থেকে জ্বালানি তেল নিয়ে যায় আমেরিকা কিনে, তাদের কাছে আবার অস্ত্র বিক্রি করে হচ্ছে আমেরিকা। সুন্দর কিনা বলেন? হুম। তো আইএস এর থেকে বলা হয়েছিল যে ওদের কাছে রাশিয়ান কালাশনিকভ থেকে আমেরিকান AK-47 এর সংখ্যা বেশি। মানে একই বন্দুক, রাশিয়ার ভাষায় এটার নাম হলো কালাশনিকভ রাইফেল, আর আমেরিকান এটাকে বলে AK-47। ওদের কাছে AK-47 বেশি, মানে তারা প্রচুর অস্ত্র কিনেছে আমেরিকার কাছ থেকে। দ্যাটস ইট। এরপরে আসেন ফাতাহ, একটু আগে পড়েছিলাম ইয়াসির আরাফাত সম্পর্কে। উনিরা প্রতিষ্ঠা করেছিলেন ফাতাহ, এর নাম হচ্ছে বিজয়, এটা আসতে পারে। ফোর্স দরকার নাই, JKLF পড়েন, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, ইয়াসিন মালিক, MNLF মরো নেশন লিবারেশন ফ্রন্ট, এটা ফিলিপাইনের মিন্দানাওতে। ফিলিপাইন যখন স্বাধীন হয় তখন মিন্দানাও আলাদা দেশ হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে যুক্ত করে দেয়া হয়েছিল ফিলিপাইনের সাথে, স্বাধীন করে দেয়া হয়নি। এরপর থেকে ওখানকার যে মুসলমানরা আছে মিন্দানাওতে, তারা এটাকে স্বাধীন করার জন্য চেষ্টা করতেছে। এবং গত 2 বছর আগের ইনফরমেশন, বাংসা মরো নামে এই মরো জাতিদের একটা দেশ হবে ফিলিপাইনে, নাম হবে বাংসা মরো। মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট না, ওখানে বাংসা মরো নামে একটা নতুন দেশ হবে। এরপরে আবু সায়াফ, এটা ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও ওখানকারই একটা সক্রিয় সংগঠন। বোকো হারাম নাইজেরিয়া, মারাত্মক খারাপ এরা। এরপর LTTE বেরোপিল্লাই প্রভাকরণ, এটা এখন আর নাই, এটা শেষ, এটা ভ্যানিশ হয়ে গেছে, আমি লিখে দিলাম নাই। 2009-এ, আমার যদি ভুল না হয়, যদি ভুল না হয় 2009-এ, হ্যাঁ, 9-এ ভিলোপিলে প্রভাকরণ শ্রীলঙ্কার আর্মিদের সাথে ফাইট করতে গিয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে এটা শেষ হয়ে গেছে। লিবারেশন অফ তামিল টাইগার উলম এটার নাম। LTTE লিবারেশন অফ তামিল টাইগার উলম এটার নাম, বুঝতে পেরেছেন কি? এরপর আরাকান আর্মি মিয়ানমার, রাখাইন এবং কাচিন প্রদেশের বিদ্রোহী দল। হামাসের বর্তমান প্রধানকে, এই পোলটা আমি দিব, এটা লাগবে, এটা দেখি আপনারা কতটুক কারেক্ট করতে পারেন। রেডি? ওকে, দেন তো দেখি হামাসের বর্তমান প্রধান কে। টাইম পাবেন 40 সেকেন্ড। টাইম বেশি করে দিয়েছিলাম, বাট আপনারা উত্তরটা মাত্র 74% কারেক্ট করতে পারছেন।
বর্তমান প্রধান যিনি তার নাম ইসমাইল হানিয়া। শেখ ইয়াসিন তো প্রতিষ্ঠাতা, মাহমুদ আব্বাস তো পিএলওর লোক, উনি তো হামাসের লোকই না। বুঝতে পারছেন? বর্তমান প্রধান যিনি ওনার নাম ইসমাইল হানিয়া। এরপরে আসেন আমরা একটু কোশ্চেন গুলো সলভ করে ফেলি, যেহেতু সময় আছে, চলেন প্রশ্নগুলো দেখি। বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশের সংস্থা? এটা হচ্ছে জার্মানির। জাতিসংঘ যে মানবাধিকারের যে বৈশ্বিক ঘোষণার নথি, এটা গ্রহণ করেছিল 48 সালে ডিসেম্বরে। নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি যুক্ত? মানবাধিকার। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। যত ভালো কাজ আছে মনে রাখবেন, ভালো কাজ, ভালো কাজের সদর দপ্তর, মানবিক কাজ যেগুলো আর কি বোঝানোর জন্য বললাম, এগুলো সব দেখবেন কম বেশি জেনেভা। অ্যামনেস্টি সদর দপ্তর কোথায়? অ্যামনেস্টি লন্ডন ভিত্তিক, ইংল্যান্ড থেকে পরিচালিত হয়। কবে রেড ক্রস প্রতিষ্ঠিত হয়? রেড ক্রস প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1863 সালে, এখানে সাল তো দেয়া নাই। ফেয়ারফ্যাক্স কি? এটা একটা গোয়েন্দা সংস্থা, রাশিয়ান। অক্সফাম এর সদর দপ্তর কোথায়? অক্সফাম এর সদর দপ্তর হচ্ছে আপনার, এটা হয়ে গেছে এখন কেনিয়ার নাইরোবিতে। যখন পরীক্ষায় প্রশ্ন আসছিল তখন লন্ডন ছিল, বাট এখন নাইরোবি। লন্ডন ভিত্তিক ওইখানকার, বাট এখন নাইরোবিতে। এরপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল? 77 সালে, একবারই পাইছে। টিআই এর সদর দপ্তর কোথায়? বার্লিন। বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী, ওখান থেকে টিআই। আবু সায়াফ এটা কোথায় তৎপর? আবু সায়াফ হচ্ছে আপনার ফিলিপাইনে তৎপর। ইন্টারপোল এটার সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিওতে। এরপর নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল? আমরা আলোচনা করেছিলাম, এটা যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট ছিল। ইরান কন্ট্রা কেলেঙ্কারি, আমেরিকা অস্ত্র বিক্রি করছিল ইরানের কাছে, সেই টাকা নিজের হাতে না নিয়ে বলছিল কন্ট্রাদের দিয়ে দাও। ওই কাহিনী পরে ফাঁস হয়ে গেছিল আর কি। পিএলও কখন গঠিত হয়? পিএলও গঠিত হয়েছিল 1964 সালে। তাহলে প্রশ্ন পারবেন, খুব যে কঠিন এমন তো না, কি বলেন? নাকি খুব কঠিন মনে হচ্ছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মধ্যে বিশ্বের সবচেয়ে দুর্নীতির কোশ্চেন, এটা 22তম বিসিএস এর কোশ্চেন, তো তখনকার ধরে তো লাভ নাই। 2022-এর তথ্য অনুযায়ী সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশের নাম হচ্ছে সোমালিয়া। এটা 2022-এর আপডেট ইনফো। রোটারি রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রোটারি 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 1905। আর ফাউন্ডেশন হয়েছিল পরে 28-এর দিকে। আন্তর্জাতিক রোটারি সংস্থার যিনি প্রতিষ্ঠাতা তার নাম পল পি হ্যারিস। তাহলে আশা করা যায় আপনারা পারবেন, কি মনে হয় আপনাদের বলেন তো? প্রশ্ন দেখে কি মনে হইলো? পারবেন নাকি ভয় পেয়ে গেছেন? সহজ না? সম্ভব তো? আচ্ছা, যদি কোনো বার্নিং কোশ্চেন থাকে দেন আপনারা জিজ্ঞেস করতে পারেন, চ্যাট বক্সে লিখেন। আর জাজমেন্ট পোল আমি লঞ্চ করে দিচ্ছি, সেখানে অ্যাটেন্ড করে ফেলেন সবাই। না খুব কঠিন না, ইনশাল্লাহ পারবেন, ব্যাপার না। ধৈর্য রাখেন, লেগে থাকেন, পরিশ্রমের কোনো বিকল্প নাই। বিসিএস এর ধৈর্য খুব জরুরি জিনিস ভাই, আপনি মাঝে মধ্যে মোটিভেশন হারায় ফেলবেন, খুবই সিম্পল। মোটিভেশন আসবে, মোটিভেশন যাবে, কিন্তু আপনি হাল ছাড়েন না। উইনার নেভার কুইট এন্ড কুইটার নেভার উইন। যে হাল ছাড়ে সে জিতে না, যে জিতে সে হাল ছাড়ে না। উম, এটা বলা মুশকিল, মাসুম। এটা বলা খুবই মুশকিল, আমাকে আগে ভাবতে হবে আমি কাদেরকে খারাপ মনে করি। এই উত্তরটা আমি, কে কে খারাপ আমি চিন্তা করে তো রেডি করে রাখি নাই। পৃথিবীতে সব থেকে খারাপ মানুষ আমার কাকে মনে হয়, আমাকে একটু মাথা খাটায় দেখতে হবে, কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে বলতে হবে যে তাকে আমি খারাপ মনে করি। এত ইনফোগুলো আপনি কিভাবে মেমোরাইজ করেছেন? লং টাইম এগুলা ঘাটছেন, ঠিক আছে, বাট শুরুটা কিভাবে করছিলেন? শুরুটা সবার জন্য হয় এভাবেই, শুরুর দিকে সবারই কঠিন লাগে, আমারও কঠিনই লাগছে। সবার যদি কঠিন লাগে আমার তো সহজ লাগবে না, আমি তো আর অতি মানব না, বুঝেন না কেন? আপনাদের সাথে তো মনে হলো বিতর্কে জড়ায় ভালোই করছি, আপনারা তো শেষের দিকে এসে এখন পোলের উপরে তার প্রভাব ঝাড়ছেন। তাহলে নেক্সট ক্লাসগুলোতে আসলে কোনো বিতর্ক নয়, আপনারা যা বলবেন আমিও তাই। জি জি, ইয়েস ইয়েস, দেখবেন যে আপনার ব্যাপক রেটিং দিবেন, আমাকে বলবেন যে 100% ভাই ব্যাপক ক্লাস নিছে, তাই না? এটাই করতে হবে, বুঝে গেছি বুঝে গেছি, আমি বুঝে গেছি। শিখাইলে সমস্যা আছে, না শিখাইলে কোনো প্রবলেম নাই। সেফ জোনে থাকতে হবে। বিসিএস এ কত মার্ক সেফ? এটা বিসিএস এর ওয়েদার কোন বছর কেমন থাকে তার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করে, কারণ আপনি এপ্রিলে যদি প্রশ্ন খুব সহজ হয় কাট মার্কস উপরের দিকে চলে যাবে, 25
বা তার আশেপাশে চলে যেতে পারে, কারণ সিলেবাসের সাথে স্টুডেন্ট এখন কোপ করে গেছে। আর যদি প্রশ্ন অনেক কঠিন হয় তাহলে নিচের দিকে চলে আসবে। তো এখন আপনাকে বুঝতে হবে যে এই প্রশ্নে আসলে কত পাইতে হতে পারে টিকার জন্য, তার উপরে আপনি ওখানে এক্সামে ওই কাজটা করতে হবে। এটা খুব আহ ব্যাপক লেভেলের একটা স্মার্টনেস, ওটা আপনাকে বুঝতে হবে পরীক্ষার হলে আসলে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে পড়ার কোনো বিকল্প নাই, আপনাকে প্রচুর পড়তে হবে। ধরেন প্রশ্ন অনেক কঠিন হয়েছে, 105 পাইলে টিকবেন, আপনার প্রিপারেশন ভালো ছিল, আপনি সেখানে 135 পাইছেন, সমস্যা কি? যত মানে আপনার সক্ষমতা যা আছে তত আপনি পাবেনই। এবারে পিলিতে কতজন টিকাতে পারে এটা বলা মুশকিল, পিএসসি নিয়ে ভবিষ্যৎবাণী করেন না ভাই। তাহলে কি আমরা শেষ করতে পারি? শেষ করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।